আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি জাহিদুল ইসলাম থিঙ্ক ক্লাউড থেকে। আমাদের সাথে আছে আরজে সেমিয়ান এর ফাউন্ডার রাদিয়াত ভাই। রাদিয়াত ভাই কেমন আছে? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? এই তো ভাই আছে, আল্লাহর রহমতে ভালো। আচ্ছা রাদিয়াত ভাই, আপনার মূল যে প্রফেশন এটা আছে পাখি নিয়ে। আচ্ছা, পাখির প্রতি আপনার এত ভালোবাসা কিভাবে, মানে কিভাবে এটা শুরু হলো? আচ্ছা, এইটা ছিল হচ্ছে আমার যতটুকু মনে আছে 2019-এ আমাকে আমার একটা ভাই, আমার কাজিন হয়, সো ও আমাকে দুইটা বাজিগার গিফট করছিল। তো ওখান থেকে আর কি আমার প্রথম পাখি জীবনের শুরু। তো এরপরে আমার পাখির প্রতি ফ্যাসিনেশন জাগে, বা বাজরিগার জিনিসটাকে আমার খুব ভালো লাগে, কালারফুল ছিল অনেক, এই জন্য। সো এরপরে আমি ওখান থেকে আনফর্চুনেটলি দুইটা পাখি মেল হয়, তো এই কারণে আমি আবার দুইটা মেলের সাথে দুইটা ফিমেল কিনে জোর দিই, দেন ওখান থেকে আমি কিছু বাচ্চা করাই, যেটা আমার কাছে আরো বেশি ভালো লাগছে বিষয়টা, যে হ্যাঁ আমার হাতে আসলে হইছে, এটা নিজের কাছে একটা এক্সাইটমেন্ট কাজ করছে। তো এরপরে আর কি এই থেকে আমার পদযাত্রা শুরু। এরপরে আমি সর্বপ্রথম হচ্ছে আমি আমার নিজের জন্য একটা টেম করার জন্য একটা পাখি কিনছিলাম, একটা লাভ বার্ড। এরপরে ফিন্স কিনি। সো এভাবে আর কি এরপরে আমি কোনোর সেক্টরে আসি। এরপরে আস্তে 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 আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত। আচ্ছা, আপনার কখন থেকে মনে হয় যে আপনার এটাকে নর্মাল পাখি পালা থেকে এভিয়ারের দিকে যাবেন? এটা আপনার কখন মনে হলো যে আপনার এভিয়ারের দিকে আসাটা আপনার জন্য বেটার, আচ্ছা, বা এটা প্রফেশন হিসেবে নেওয়াটা বেটার? এটা যদি আমি আপনাকে বলতে যাই তাহলে হচ্ছে এটা মেবি 2021-এ আমি এটা ভাবছি, কিন্তু তখন অবভিয়াসলি আমার আর্থিক এখানে একটা বিষয়ের আছে পুরোপুরি, যেহেতু এখানে অবভিয়াসলি আপনার একটা এভিয়ারি করতে হলে মোটামুটি একটা অ্যামাউন্টের টাকার প্রয়োজন। সো যেহেতু আমি স্টুডেন্ট, এখনো বর্তমানে আমি স্টুডেন্ট, সো আমার আগে ওইটাকে গুছাইতে হয়েছে। দেন হচ্ছে আমি 2023-এ, হ্যাঁ 2023-এ আমি পুরোপুরিভাবে বলতে পারেন যে আমি এভিয়ারির জগতে পা দিছি। সো তখন আমার বড়সড় কিছু ছিল না, তখন আমার মেবি মাত্র 8 জোড়া পাখি দিয়ে আমি শুরু করছিলাম। বাট এরপরেই তো আস্তে 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 আস্তে, সো 2024-এর লাস্ট থেকে 2025-এর এই পর্যন্ত আমার সব থেকে বেশি পাখি আমি অ্যাড করছি, এবং সব থেকে বেশি পাখি আমি এখন পর্যন্ত ব্রিড করাইতে পারছি। সো এই তো। আচ্ছা, যদি আপনার এভিয়ারের নামটা কি এক্সাক্ট? আচ্ছা, আমার ফুল এভিয়ারির নাম হচ্ছে আরজে সেভিয়ান। এখানে বেসিক্যালি দুইজন ব্যক্তি জড়িত। একজন হচ্ছে আমার পার্টনার বলতে পারেন, সে বেসিক্যালি বলতে পারেন সে আমার লাইফ পার্টনার, এবং আরেকটা হচ্ছে আমি। সো এখানে জাস্ট দুইজনের নামের ফার্স্ট লেটার থেকে আমরা এভিয়ারির নামটা দিছি, কারণ আমাদের কাছে মনে হয়েছিল যে আসলে নামটার ভিতরে খুব মিল আছে, অ্যান্ড চাইছি যে দোনোজনেই একটা ইকুয়ালিটি দেখানোর চেষ্টা করছি, যেহেতু এখানে দোনোজনের কন্ট্রিবিউশন আছে। সো দ্যাটস ওয়াই। স্যার, আপনার নামটা যথেষ্ট অ্যাট্রাক্টিভ, মানে শুনতেও কিন্তু একটা আলাদা একটা ভাইব আছে নামের ভিতরে। চেষ্টা করছি যতটুকু আমি শর্টকাটের নামটা রাখা যায়, বা ইজি উচ্চারণ করতে ইজি হয়, বা যে কোনো কেউ ইজিলি বলতে পারে, সার্চ করতে ইজি হয়, যতটুকু আমার পক্ষে পসিবল ছিল আমি ওটা থেকেই চেষ্টা করছি। অ্যান্ড একটা টাইমে জাস্ট ভাবতে 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 দেন আমার মাথায় আর কি এই নামটা আর কি আসে। আচ্ছা, যদি আপনার মূল বিষয় হচ্ছে যে পাখি তো আমরা অ্যাভেলেবেল পালি, কিন্তু অনেকে কবুতর পালি, অনেকে লাভ বার্ড বা টিয়া, কিন্তু পাখির জগতে সবথেকে বেশি মানে পছন্দ করা হয় কোনটাকে? যারা মানে কালার বার্ড গুলো যারা পালে, এদের ভিতরে সবথেকে জনপ্রিয় বা সবথেকে বেশি পালা হয় কোন? বর্তমানে যদি আমি কথা চিন্তা করি, আপনাকে যদি আমি 1 বছর আগের কথা বলি, বা এখনো যদি আমি বলতে যাই, তাহলে সব থেকে বেশি যে পাখিটা এখনো পালা হয় সেটা হচ্ছে বাজরিগার। এবং বাজরিগার হচ্ছে আপনার বলতে পারেন যে প্রতিটা ব্রিডার বলতে পারেন, বা প্রতিটা পাখাল সেক্টরে যাদের পদযাত্রা শুরু, এদের 90% লোক বা 95% লোকেরই বাজরিগার থেকেই শুরু হয়েছে। দেন এরা আস্তে আস্তে বড় পাখির দিকে অগ্রসর হয়েছে, কিন্তু বর্তমানে হচ্ছে আপনার সব থেকে জনপ্রিয় এবং সব থেকে মোস্ট পপুলার পাখি হচ্ছে লাভবার্ড। এটা নিয়ে এখন বর্তমানে সব থেকে বেশি কাজ করতেছে, সব থেকে বেশি মিউটেশন বের হচ্ছে, এবং এটার মার্কেট এখন মোটামুটি একটা ভালো পর্যায়ে আছে। আচ্ছা, লাভ বার্ড আর টিয়া পাখি যেটা আমরা প্যারট বলি, এর মধ্যে মূল পার্থক্যটা কোন জায়গায়? আচ্ছা, বেসিক্যালি লাভবার্ডও প্যারট সেক্টরের ভিতরেই ধরা হয়। টিয়া বলতে এখন এখানে দেখেন, এখানে টিয়ার ভিতরে আবার ভাগ আছে, একটা হচ্ছে দেশি, দেন ইন্ডিয়ান রিংনেক বলে, দেশিটাকেও আমরা রিংনেক বইলে এখন বর্তমানে চালাই দিতেছি। দেন হচ্ছে পাকিস্তানি একটা চন্দনা আছে, যেটাকেও আমরা রিংনেকই বলতেছি বা আলেকজান্ড্রিয়ান বলতেছি। এগুলো বেসিক্যালি ব্যান বাংলাদেশে বর্তমানে।
সবুজ যে কোনো পাখি যেটা ক্লিয়ারলি সবুজ, বিশেষ করে হচ্ছে আপনার আমাদের যে জঙ্গলে যেটা পাওয়া যায় যে সবুজ টিয়ে, এবং আরো একটা আছে যে আমাদের হচ্ছে পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় যেটার মাথাটা হচ্ছে লাল কালারের হয়, বা যেটাকে আই গেস রোজ ফেস প্যারাকিট। হ্যাঁ, রোস্টেড প্রায়। হ্যাঁ, এবং আরো একটা হচ্ছে আপনার আলেকজান্ডেরিয়ান, আপনার হচ্ছে রিংনেক বলা হয়। এটার হচ্ছে আপনার বেসিক্যালি পাখার কাজটা একটু লাল বর্ণের হয়। তো এই পাখি তিনটা বর্তমানে ব্যান আছে, এগুলোকে নর্মালি এখন দেশি পাখির ভিতরে ধরা হয়। এছাড়া যত কালারফুল পাখি আছে, আচ্ছা, এগুলো কি অরিজিনালি আমাদের দেশি নাকি না আমাদের এগুলো বাইরে থেকে এসে আমাদের দেশি দেশি প্রজাতিতে রূপ নিচ্ছে? আচ্ছা বেসিক্যালি এখানে আমার এই তিনটা রিংনেকের ভিতরে আমার দুইটা সম্পর্কে খুব ভালো যতটুকু আইডিয়া আছে, সে দুইটা তো অবভিয়াসলি আমাদের দেশি পাখি। একটা হচ্ছে নর্মাল সবুজ টিয়া, এবং আরেকটা হচ্ছে আমরা যেটাকে রোজ ফেস রিংনেক বলি, সিলেট, পার্বত্য অঞ্চল, চট্টগ্রাম এই অঞ্চলে যেটা পাওয়া তো অবভিয়াসলি আমাদের বাংলাদেশি। আলেকজান্ডারিয়ানটা বেসিক্যালি পাকিস্তান থেকে আসছিল, কিন্তু এখন এটা কিভাবে এটা আসলে বলা যাচ্ছে না, বাট বন্য অধিদপ্তর বর্তমানে এটাকে ব্যান করে দিচ্ছে। আচ্ছা, আমরা ইউটিউবে বা রিলসের মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখি যে বিভিন্ন কালারফুল প্যারট। আচ্ছা, এটা কি অরিজিনালি কালারফুল নাকি না এটাকে মানে করা হয় কালার? না, এটা বেসিক্যালি হচ্ছে হ্যাঁ অরিজিনালি এরকম কালারফুল, কিন্তু বন থেকে কিছু আছে যে আপনার আকাশি কালারের, হ্যাঁ কিছু আছে হলুদ, বাট আপনার ভ্যারাইটিস কালারের। হ্যাঁ, কেউ কেউ এটাকে নকল বলে। এটা কি অরিজিনাল নকল না এটা বাস্তব? না, এটা আসলে বাস্তব, সম্পূর্ণ বাস্তব। এটার আপনার কাহিনীটা হচ্ছে এরকম কিছুটা, যেদের বেস কালারটা কিন্তু হচ্ছে বনে যেরকম থাকে আপনার ডাল কালার ওরকমই থাকে, কিন্তু এটাকে হচ্ছে আপনার মিউটেশন আপগ্রেড করতে 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 এরকম বিভিন্ন কালারে নিয়ে আসা হয়। যেমন দেখেন, যদি ধরেন আমরা হোয়াইটের সাথে ব্লুর মিক্স করি তাহলে আমরা একটা কালার পাচ্ছি। দেন যদি আমরা ব্লুর সাথে আবার যদি ইয়েলো মিক্স করি তাহলে কিন্তু বেসিক্যালি আমাদের সবুজই আসতেছে। তো এরকম ভাবে আমরা বিভিন্ন ভাবে আমরা মিউটেশন আপগ্রেড করতে 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 এই পর্যন্ত আসছে। যেমন হচ্ছে মিউটেশনের জন্য সব থেকে বিখ্যাত হচ্ছে বাজরিগার, এইটার হিস্টোরি হচ্ছে 150 বছর পুরনো। এরপরে এখন বর্তমানে আছে হচ্ছে লাভবার্ড। লাভবার্ডের মিউটেশন সব থেকে বেশি, কিন্তু বাজরিগারটা এখনো এটাকে নিয়ে কাজ করা হচ্ছে, কারণ পাখিটা ছোট হলেও এটাকে নিয়ে বেশি ব্রিডাররা এটার মিউটেশন নিয়ে কাজ করতেছে। বাজরিকার তো মানে ভ্যারাইটিস অনেকটা বেশি আছে বলা যায়, কিন্তু বাজরিকার যে কালার, অনেকে বলে যে এটা বাজরিকা না, এটা অনন্য। দোকানদারদের মধ্যে কিছু 9-6 বিষয় আছে যে বাজরিকা বা অনন্য পাখি বলে চালাই দেওয়ার একটা বিষয় আছে দাম বাড়ানোর জন্য। আচ্ছা, এটা বেসিক্যালি হচ্ছে কি যে যারা ধরেন শখ করে পালতে যাচ্ছে, ছোট কেউ কিনতে যাচ্ছে, এখন দোকানদারদের আপনার মেইন টার্গেট থাকে হচ্ছে কি যে যেভাবেই হোক যে জিনিসটাকে আপনার সেল করতে হবে। এখন তারা সেল করার জন্য তারা যতটুকু পরিমাণ পারে মিথ্যা বলুক, বানোয়াট কথা বলুক, কিংবা অজান্তে বলুক, তারা আর কি বেসিক্যালি আপনি যদি গ্রাম সাইডে যান, ওখানে লোকজন যেহেতু ভালো বোঝে না পাখি সম্পর্কে, তো তাদেরকে দেখবেন কি যে বাজরিগারটা কি বেসিক্যালি লাভবার্ড বলে চালাই দেওয়া হয়, কিন্তু বাজরিগার অ্যান্ড লাভবার্ড হচ্ছে টোটালি ডিফারেন্ট। একটা হচ্ছে প্যারাকিট আর একটা হচ্ছে প্যারট। মানে আপনার বাজরিগারটা সাইজে অনেক লম্বা হবে, চিকন হবে, অ্যান্ড অবভিয়াসলি লাভবার্ডটা ছোট হবে অ্যান্ড অনেক চ্যাপ্টা টাইপ বা গোল টাইপের হবে, অ্যান্ড লাভবার্ডের লেজটা অনেক ছোট থাকে। আচ্ছা, পাখির ভিতরে কোন পাখিগুলো বেশি টেম করানো সম্ভব? আচ্ছা, এখন যদি আমরা আমাদের দেশের কথা চিন্তা করি, লাইক বাংলাদেশে, এখন দেখেন এখানে যেমন আমরা হায়ার ভেরিয়েন্টের পাখির কথা বাদ দিই, কারণ এগুলো সবার বাজেটে নাই, এগুলোর দামও প্রচুর হয়, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা, এগুলো সবার আসলে বাজেটে আহামরি হয় না। আসলে আমি বলবো যে ওই পাখি কেনার সামর্থ্য হয়তো বা 10% কিংবা 15% হাইয়েস্ট লোকের আছে যারা এই পাখিগুলো কিনে টেম করতে পারে। অ্যান্ড অবভিয়াসলি কম দামি পাখির মধ্যে আমার কাছে পার্সোনালি আমার সব থেকে ফেভারিট যেটা টেমের জন্য বিখ্যাত, এটা হচ্ছে কনুর। কনুরটা আমার কাছে সব থেকে পারফেক্ট টেম হয় বলে মনে হয় আমার এক্সপিরিয়েন্সে, যেহেতু আমার সব থেকে বেশি টেম বার্ড হচ্ছে কনুর, দেন হচ্ছে লাভবার্ড। এর মধ্যে কোনো পাখি কি আছে কথা বলে? হ্যাঁ, অবভিয়াসলি আছে। রিংনেক আছে যেটা কথা বলে, এবং খুব সুন্দর কথা বলে। এবং আনফর্চুনেটলি আমার কাছে, আমি জানি না আসলে আর কারো কাছে জিনিসটা আছে কিনা, বাট আমার কাছে হচ্ছে একটা লাভবার্ড আছে যে খুব সুন্দর করে তার নামটা নিতে পারে। অ্যান্ড হ্যাঁ, আমার কাছে একটা কনুর আছে যে ও মোটামুটি কথা বলতে পারে। বেসিক্যালি কনুর কথা বলতে পারে, বাট খুব একটা, আসলে কনুরটা কথা বলার জন্য না, এটা হচ্ছে বেসিক্যালি খুব ফ্রেন্ডলি স্বভাবের একটা পাখি। বাট যে প্রপারলি কথা বলতে পারে সে হচ্ছে রিংনেক অবভিয়াসলি। বাজরিকা কি এরকম কোনো সম্ভাবনা আছে কথা বলার? হ্যাঁ,
বাজরিগার খুব ভালো কথা বলে, ইভেন বাংলাদেশেও অনেকে বর্তমানে কথা বলানোর ট্রেন করাইতেছে। কিন্তু বাজরিগারের বিষয়টা হচ্ছে এটা আসলে খুবই ধৈর্যের পাখি। লাইক আমার বাজরিগার আছে, কিন্তু আনফরচুনেটলি সে কথা বলে না, বা হয়তো বা কথা বলে কিন্তু সেটা আসলে এখনো স্পষ্ট না। কিন্তু বাংলাদেশে কিছু কিছু কয়েকজন না, এখন বর্তমানে অনেকেই আছে যাদের বাজিগার প্রপারলি কথা বলে। আচ্ছা, আমাদের যেহেতু পাখি পালার অন্যতম উদ্দেশ্য হচ্ছে তার দিয়ে কথা বলানো, সেক্ষেত্রে বাজরিকা পাখি কি কথা বলে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলে, কেন বলবে না। আপনার সবকিছুই আসলে সত্যি বলতে গেলে আহ পাখি বেসিক্যালি আমি মনে করি কথা বলার জন্য পালা উচিত না, কিন্তু বাংলাদেশে যেটা ট্রেডিশনটা এরকমই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে পাখি কথা বলবে, আসলে আমরা সবাই পাখি কিনতে আসলে প্রথমেই কোশ্চেনের আমরা যেটা সম্মুখীন হই সেটা হচ্ছে কি, যে আচ্ছা এই পাখিটা কি কথা বলে। আসলে সত্যি কথা বলতে গেলে পাখি কথা বলার জন্য না, বা পাখি জিনিসটাকে কথা বলার জন্য বানানোই হয়নি। আল্লাহ হয়তো বা এটাকে কথা বলার জন্য সৃষ্টিই করেনি, এটা ওদের জাস্ট একটা অ্যাবিলিটি বলতে পারেন। তবে হ্যাঁ, বাজরিগার খুব ভালো কথা বলে। বাংলাদেশে এখন অনেকেই আছে যারা বাজরিগারকে কথা বলানো শিখাচ্ছে এবং তারা খুব সুন্দর শিখতেছে, কিন্তু হয়তোবা তারা খুব স্পষ্টভাবে কথা বলে না। কিছু বাজরি স্পষ্টভাবে কথা বলে, বাট সব বাজরি না অবভিয়াসলি। যেমনটা আমরা নর্মালি হচ্ছে টিয়াকে যেভাবে কথা বলতে দেখি, ময়নাকে যেভাবে কথা বলতে দেখি, শালিককে যেভাবে কথা বলতে দেখি, এতটা স্পষ্ট না, বাট হ্যাঁ বোঝা যায় ওদের কথাটা, আপনি বুঝতে পারবেন যে ওরা কথা বলতেছে। বাট খুব সুন্দরভাবে কথা বলানো যায়, কবিতাও বর্তমানে মুখস্থ করাচ্ছে, এরকমও আছে। এক্ষেত্রে যদি কথা বলার প্রসঙ্গে আসে, বাংলাদেশে যেমন কিছু দেশি পাখি আছে, ময়না আছে, শালিক আছে, এদেরকেও আমরা দেখি কথা বলতে। আসলে এটা কি অরিজিনালি কি কথা বলে? আর এই পাখিগুলা আপনি খাঁচায় পালাটা কতটুকু কিভাবে নেন? আচ্ছা, প্রথমে আমি একটু শেষ কোশ্চেনটার উত্তরটা আমি আগে দিব। সেটা হচ্ছে অবভিয়াসলি আমি দেশি পাখিটাকে আমি মোটেও সাপোর্ট করি না যে আপনি খাঁচায় পালেন, কারণ এটা প্রথমত হচ্ছে বন্য অধিদপ্তর থেকে বর্তমানে নিষেধ আছে এবং এটা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হয়। এবং সেকেন্ড হচ্ছে, আপনার এত পাখি থাকতে কেন আপনার দেশি পাখি পালার প্রয়োজন? দেশি পাখি পালাটাকে আমি মোটেও সাজেস্ট করি না অবভিয়াসলি, এবং আমি এটা চাইবো না যে কেউ আসলে পালুক, এবং এই আইনটা যাতে আরো কঠোর হয় আমি এটাই চাইতেছি। এবং হ্যাঁ, এরপরের প্রশ্ন ছিল যে আসলে এরা কথা বলে কিনা। হ্যাঁ, এরা খুব ভালো কথা বলে। আমার দেখা কয়েকটা জায়গা আছে যাদেরকে আমি চিনি পার্সোনালি, তাদের কাছে শালিক আছে, কারো কাছে ময়না আছে, টিয়াও আছে। টিয়া তো এটা সবাই জানে, আমরা ছোটবেলা থেকেই জানি টিয়া খুব ভালো কথা বলে। এমনকি আমাদের মিঠুর মিনার কার্টুনেও দেখা যায় যে টিয়া খুব ভালো কথা খুব ভালো কথা বলে। কিন্তু ময়নাও খুব ভালো কথা বলে, এটা আমরা ছোটবেলা থেকে শুনছি। কিন্তু শালিকের বিষয়টা হচ্ছে, হ্যাঁ শালিক খুব ভালো কথা বলে এবং খুবই স্পষ্ট কথা বলতে পারে, এবং শালিক অনেক ফ্রেজ বা অনেক বাক্য মনে রাখতে পারে, নাম রাখতে পারে, সবকিছুই আপনার যদি আমরা বলি যে টিয়া বা হচ্ছে ময়নার মতোই একদম ইজিলি কথা বলে। তো ভাইয়ের কতগুলো পাখি টেম করা আছে? আচ্ছা, আমার এখন পর্যন্ত টোটাল আই গেস টেম বার্ড আছে প্রায় 14টা, যারা প্রপার টেম আছে। আর বাকিগুলো হয়তো বা হাফ টেম কিংবা সেমি টেম এরকম আর কি, বাট প্রপারলি টেম। এবং আমার যেটা একদম ফ্রি ফ্লাইং টেম ছিল, মানে যাকে আমার হার্নেস পরানো লাগতো না, মানে হাতে আমি ওপেনলি রাখতে পারতাম বা সে উড়ে আসতো, সেটা ছিল আমার একটা সানকোনিও, সেটার নাম ছিল ম্যাঙ্গো। আমার পেজে গেলে হয়তো বা ওর অনেক ছবি বা ওর অনেক ভিডিও পাওয়া যায়, বাট আনফরচুনেটলি আমার ওই পাখিটা মারা গেছে। ভাইয়ের মোটামুটি কি সব যেগুলো টেম করা আছে সবগুলোর কি নাম দেওয়া আছে? হ্যাঁ, মোটামুটি আমার সবারই নাম দেওয়া আছে। নামগুলো কিসের পরে বেস করে দেন? নামগুলো হচ্ছে আমি বেসিক্যালি চেষ্টা করি ওদের ক্যারেক্টারিস্টিক্স এর সাথে খুব ভালো যায়, কিংবা হচ্ছে যেমন আমি বেশিরভাগ ফলের নাম দিই, বা হচ্ছে আপনার কোনো একটা লাইক আমি কোনো এই মানুষ টাইপের কোনো নাম টাম দিই না। যেমন হচ্ছে আমার চেরি আছে, ম্যাঙ্গো আছে, ট্যাঙ্গো আছে, মিষ্টু আছে, পিঞ্জি আছে, মনি আছে, তারপরে কুকি আছে, এভাবে আর কি অনেক আছে। আমি নিজেও আর কি এখন সবকিছু এলোমেলো হয়ে যায় যে কার নাম কি। আচ্ছা, আপনার এভিয়ারের মধ্যে সব থেকে দুষ্টু যে পাখিটা আছে এটার নাম কি? ওকে, সেটা আমি বলবো অবভিয়াসলি আমার একটা ব্লু কনুর আছে। বেসিক্যালি ব্লু কনুরটা আমারও না, আমার পার্টনারের। সো তার ব্লু কনুরটা খুবই চঞ্চল এন্ড খুবই অ্যাক্টিভ। ওর নাম পার্টনার বলতে তো আপনার লাইফ পার্টনারও বলতে পারেন, সাম কাইন্ড অফ। পার্টনার বলতে স্বাভাবিক বলে বোঝা যায় যে আমার লাইফ পার্টনারে যা কিছু আছে আমার এটা দুজনের উভয়। বেসিক্যালি দেখো, ওটার প্রতি তার একটা আলাদা অধিকার আছে যে এটা আমারই।
হ্যাঁ, আমি আমি মনে করি তার অধিকার আছে, যেমন হচ্ছে না না, আলাদা একটা অধিকার যে এটা আমারই, এটার দিকে হাত দিতে পারে। অবভিয়াসলি তার অনেক কিছুই আছে, যেমন আমার এভিয়ারিতে যে ফিন্সের সেক্টর বা ফিন্সের মিউটেশন যে সেক্টরটা আছে, আমি আমি বেসিক্যালি ফিন্স নিয়ে কাজ করি না। আমার আমার একটু সত্যি কথা বলতে গেলে আমার ছোট পাখিটা নিয়ে আসলে আমার কাজ করতে একটু কষ্ট লাগে কেমন জানি। বাট পাখিগুলো খুবই কিউট লাগে, যত খুবই ছোট চড়ুইয়ের মতো বা টুনটুনির মতো পাখিগুলো দেখতে, অ্যান্ড খুবই কালারফুল হয়। সো এইটা নিয়ে বেসিক্যালি হচ্ছে আমার এই সেক্টরটা পুরোপুরি আমার পার্টনার দেখে, আর প্যারট সেক্টরটা হচ্ছে বেসিক্যালি আমি দেখি। সো দ্যাটস ওয়াই আমি মনে করি যে হচ্ছে ফিন্সের সেক্টরটার দায়িত্ব সম্পূর্ণ তার এবং এটার অগ্রাধিকার সম্পূর্ণ তার। এখানে আসলে আমার দাবি করার কোনো যৌক্তিকতাই নাই সত্যি কথা বলতে গেলে। এবং হ্যাঁ, প্যারটের ভিতরেও কিছু প্যারট আছে যেগুলো তার, যেমন বিশেষ করে হচ্ছে তার একটা তার দুইজন ছেলে আছে, একজনের নাম হচ্ছে ট্যাঙ্গো, এটা একটা লাভবার্ড, এবং হচ্ছে ক্যান্ডি, এটা একটা ব্লু কনুর, এবং তার ছেলের একটা পুত্রবধূ আছে, মানে এক কথায় তার একটা পুত্রবধূ আছে, তার নাম হচ্ছে মিষ্টু। এবং এরা আলহামদুলিল্লাহ মেবি আমাদের সাথে আছে নিয়ারলি 2.5 বছর। দুই প্রজন্মের হ্যাপি 2 থেকে ফ্যামিলি 2.5 বছর। বলা যায়। হ্যাঁ হ্যাঁ, বলতে পারেন। আচ্ছা, এই ট্যাঙ্গো নাম দেওয়ার পিছনে কি কোনো গল্প আছে? বেসিক্যালি আমাদের ওই লাভবার্ডটার নামটা সে দিছিল, আর ওর কালারটা, ওর মাথার কালারটা অ্যান্ড ওর বডি কালারটা অনেকটা ট্যাংয়ের সাথে মেলে, মানে অনেকটা। আমরা যদি বলেন যে অল্প পানিতে যখন আমরা ট্যাংটা গুলবো, বিশেষ করে যে হলুদ যে ট্যাং তখন বর্তমানে লালও হয়, লাল হয় হলুদ হয়, দুইটা কালার বর্তমানে। সো আমাদের যে হলুদ যে ট্যাংটা, এইটা গুললে মানে যেরকম দেখাবে একদম ওর মাথার কালারটা সেম টু সেম লাগে। সো দ্যাটস ওয়াই ওর নাম আই গেস সে ট্যাঙ্গো রাখছি। আচ্ছা, পাখির যত্নের ক্ষেত্রে মানুষ মনে করে যেটা অনেক ঝামেলা, অনেক একটা বিষয় যে নোংরা করে, আসলে বিষয়টা কি আসলে কি এরকম? আচ্ছা, বিষয়টা হচ্ছে দেখেন, আপনি পরিবেশটা তো আপনার কাছে ম্যাটার করে, তাই না? আমি যদি আপনাকে উদাহরণ দিই, আপনার বাসাটা নোংরা থাকবে নাকি পরিষ্কার থাকবে, এটা কিন্তু আপনি ডিসাইড করবেন, রাইট? তো আপনি যদি নোংরা রাখেন, আপনি যদি ঘর ঝাড়ু না দেন, তাহলে অবভিয়াসলি নোংরা হবে, গন্ধ হবে, তেলাপোকা হবে, ইঁদুরও হবে। অ্যান্ড একটা টাইমে দেখবেন, এই যে এখন বর্ষাকাল আছে, এখন যদি কাপড় চোপড় জড়োমড়ো করে রাখেন, তাহলে দেখবেন কি যে ওই যে ছত্রাক বা ফাঙ্গাস বলি আমরা, যেটাকে ওটা পড়ছে। পাখির ক্ষেত্রটাও সেম। আপনি যদি একে প্রপার গাইডেন্সে রাখেন, প্রপারলি পরিষ্কার পরিচ্ছন্ন করেন, তাহলে অবভিয়াসলি কোনো গন্ধ আসবে না। আর কেস পরিষ্কার করতে হবে, যেমন আমি বর্ষাতে রেকমেন্ড করি মিনিমাম 4 দিনে একবার পরিষ্কার করা, আর গরমে আপনি 7 দিনে একবার করতে পারেন, এটা কোনো ব্যাপার না। আপনি অবভিয়াসলি যত্ন বলতে তো এখানে যত্ন অ্যাকচুয়ালি অনেক ম্যাটার করে, এটা অনেকে বোঝে না। অনেক সময় আছে যে আমাকে অনেকে যে বলে যে যেটা আমার কাছে আর কি বার্ড কিপার হিসাবে শুনতে খুব ভালো লাগে, যে ভাই আপনার পাখিগুলো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। অ্যান্ড আমার কাছ থেকে হয়তোবা তারা নিল পাখি, কিন্তু তারা দেখা নিছে যে খুবই সুন্দর, কিন্তু তাদের কাছে গিয়া যখন পাখিটার কোয়ালিটিটা ড্যামেজ হয়ে যায়, তখন তারা আমাকে কোশ্চেন করে কি যে ভাই এরকম হয়ে গেল কেন, এরকম তো হওয়ার কথা না। আসলে বাস্তবতা হচ্ছে প্রবলেম তাদের মধ্যে, তারা কিন্তু আমার মতো করে পাখি রাখতেছে না, তারা পাখি রাখতেছে তাদের মতো। তাদেরকে আমি যদি বলি যে পাখিকে ঠান্ডা লাগাবেন না, তারা নিয়ে বাতাসের নিচে রাখে। তাদেরকে যদি আমি বলি যে ফ্যান অফ করে পাখি ছাড়বেন, তারা করে কি ফ্যান অন করে পাখি ছাড়ে। যেমন আমার এখন পর্যন্ত আমি এই জগতে আসছি পরে আমি অনেকগুলো পাখি রেস্কিউ করছি, আমার থেকেই কেনা বা অন্যের থেকে কেনা। তারা করছে কি উড়াইতে গিয়া পাখনা ভেঙে ফেলছে, আপনার হচ্ছে পা ভেঙে ফেলছে। সো এটা আসলে তাদের ব্যক্তিগত সমস্যা, এটা কিন্তু আসলে পাখির সমস্যা না। তবে হ্যাঁ, আমি মনে করি পাখি পালাটা অনেকটা নিজের বাচ্চা পালার মতো। সো নিজের বাচ্চা পালাটা যতটা টাফ বলতে পারেন, সো পাখি বার্ড কিপিংটাও অতটাই টাফ আমি মনে করি। যদি আপনি এটা মন থেকে পালেন, এটার প্রতি যদি আপনার একটা আলাদা একটা আন্তরিকতা বা আলাদা একটা ভালোবাসা কাজ করে, আর আপনি যদি মনে করেন যে না আমি পাখি পালবো 3 মাস বা 4 মাস পর পর আমাকে ব্রিড দিবে, জাস্ট কোনোভাবে খাবার টাবার দিব, আমার টাকা তো বের হচ্ছে এরকম। বাট আমি কিন্তু বেসিক্যালি আমার এটা এখন বর্তমানে বিজনেসের মতো, কিন্তু আমি এখনো আসলে সত্যি কথা বলতে গেলে আমি বিজনেস ভাবি না। কারণ আমি মনে করি যে আমি যে মুহূর্তে জিনিসটাকে একদম বিজনেসের সেক্টরে নিব বা আমি ওইভাবে আর কি টাকার পিছনে দৌড় দিব, তখন হয়তো বা হবে কি আমার নীতিটা নষ্ট হয়ে যাবে। সো তখন আমি এই পাখিগুলোকে আর ওইভাবে দেখাশোনা করব না। যেহেতু একটা পাখির প্রতি আবেগের বিষয় আসছে, এভিয়ারির পাখি এবং দোকানের পাখির মধ্যে পার্থক্য কি, এবং দুইয়ের মধ্যে দামের এত ডিফারেন্সটা কেন হয়? এভিয়ারি পাখি আমরা যত মানে যেটা সময় দেখি যে এভিয়ারির পাখিগুলোর দাম প্রায় 1.5 গুণ 2 দ্বিগুণ থাকে। হয়, এটা স্বাভাবিক।
আচ্ছা, এখানে হ্যাঁ, এটা একটা জিনিস যেটা মানুষের বোঝা উচিত, বিশেষ করে যারা পাখি নতুন কিনতে চাচ্ছে বা নতুন এই পাখির জগৎটাতে তারা পা দিতে চাচ্ছে। তো এটার বেসিক্যালি বিষয়টা হচ্ছে, দেখেন, একটা এভিয়ারি কিন্তু একটা দোকানের মতো না। একটা দোকানের মেইনলি টার্গেট থাকে কি, যে আমি একটা পাখি 200 টাকায় কিনছি, আমি 400 বা 500 টাকায় আমি সেল করে দেবো, রাইট? ওটার আসলে কিরকম কোয়ালিটি, তাদের কাছে কিন্তু কোয়ালিটি ম্যাটার করে না, তাদের কাছে সাইজ ম্যাটার করে না, তাদের কাছে কালার ম্যাটার করে না, তাদের জাস্ট মেইন টার্গেট একটা, অ্যান্ড দ্যাট ইজ হচ্ছে আপনার জাস্ট সেল অ্যান্ড প্রফিট। কিন্তু আপনি যদি এভিয়ারির দিকটা চিন্তা করেন তাহলে এই বিষয়টা কিন্তু পুরোপুরি ভিন্ন। এভিয়ারির মেইন টার্গেট থাকে মিউটেশন আপগ্রেড করা, নতুন নতুন আমরা কি কি কালার বের করতে পারি, নতুন কিভাবে মানে পাখিটাকে আরো আপগ্রেড করা যায়, পাখির হেলথ ভালো করা যায়, পাখির গ্রোথ ভালো করা যায়। অ্যান্ড অবভিয়াসলি আমাদের মেডিসিনের পিছনে খরচ আছে, আমাদের খাবার টপ নচ কোয়ালিটির থাকে। যে কোনো এভিয়ারি, যারা অ্যাটলিস্ট এভিয়ারি করে, যারা বড় বড় এভিয়ারির ওনার আছে, আপনি প্রত্যেককে দেখবেন যে এরা প্রচুর পরিমাণে টাকা ভাঙে। কেন? এদের মেইন টার্গেট হচ্ছে যে একটা কোয়ালিটিফুল জিনিস প্রোভাইড করা। সো অবভিয়াসলি কোয়ালিটিফুল জিনিস প্রোভাইড করতে গেলে কিন্তু আপনার দামটা অনেক অংশে বেড়ে যাবে। এখন ওই পাখির খাঁচায় যারা মানে দোকানে পাখিগুলো মারা যায়, এত ব্যয়টা কিভাবে এরা মানে এটাতে প্রফিট করে কেমন? আচ্ছা, কারণ আমি এটা 2 দিন দেখছি এবং পরবর্তীতে আমি খোঁজ নিয়ে জানতে পারছি যে তাদের সপ্তাহে এরকম কিছু মারা যায়। তারা তাহলে প্রফিটটা করে কিভাবে? আর আপনাদের এভিয়ারিতে কি এ ধরনের কোনো সমস্যা হয় না? আচ্ছা, সত্যি কথা বলতে গেলে দেখেন, সব দোকানদারের যে পাখি মারা যায় এরকম না। কিছু কিছু টপ শপ আছে যেগুলোতে আসলে পাখি মারা যায় না। কিন্তু আপনি যদি আমার এরিয়ার কথা চিন্তা করেন, লাইক আমরা যদি, যেমন আমি এখন বর্তমানে বরিশালে, সো বরিশালের কথা যদি চিন্তা করেন, এখানে কিন্তু খুব বেশি পাখির দোকান নাই, এবং যারা আছে প্রতিটা দোকানে আমি হলফ করে বলতে পারি, এবং প্রতিটা দোকান যেহেতু আমি চিনি, প্রতিটা দোকানে আপনি বলছেন যে হয়তোবা সপ্তাহে 3-4টা পাখি না, এদের প্রতিদিনই পাখি মারা যাচ্ছে। হয়তোবা আপনি একদিন দেখছেন বড় পাখি, হ্যাঁ এইটা হয়তোবা 15 দিনে বা 1 মাসে, যেহেতু বড় পাখি অনেক স্ট্রং হয় এই কারণে সহজে মারা যায় না। কিন্তু বিশেষ করে যে পাখিগুলো তাদের প্রতিনিয়তই মারা যাচ্ছে সেগুলো হচ্ছে বাজরিগার, ফিন্স। কেন? এর 1 নাম্বার কারণ হচ্ছে, আপনি যদি দোকানে যান আপনি কি দেখতেছেন, একটা ধরেন সর্বোচ্চ এই খাঁচাটার সাইজ কত থাকে, ধরেন 16x20 বা 18x20, 18x20 রাইট? এর বেশি থাকে না। ওইটার ভিতরে ওরা বাজরিগার কয়টা রাখতে আছে? 20টা, 25টা, 30, কখনো আরো বেশি। হ্যাঁ, কখনো আরো বেশি। সেখানে যদি আপনি এভিয়ারির কথা চিন্তা করেন, আমরা একটা বাজরিগারকে মাত্র এক জোড়া বাজরিগারকে আমরা একটা খাঁচার সাইজ দিই, সেখানে হচ্ছে সেই সেম সাইজ, মানে হচ্ছে 18x20। আমার এভিয়ারিতে বর্তমানে খাঁচা 18x20। শুধু আমি না, এটা সবাই দেয়। যারা একদম কম দেয় তারাও অ্যারাউন্ড 16-18 এরকমই দেয়। 12 নিচে কেউই দেয় না। 12 অ্যাকচুয়ালি বাজরিগারকে কেউই দেয় না। 12 অনেক ছোট। এই কেজে আসলে কেউই বাজরিগার, কিছু লোক ঘরে পালার জন্য এই সিস্টেম ব্যবহার। দোকানদার, ওই যে বলে না, দোকানদার কিভাবে বুঝাই দেয়। এবার আসি আমরা দোকানদারের প্রফিটের কথায়। দেখেন, দোকানদার তো আপনার পাখিটা কিনা আনতেছে হচ্ছে পাইকারি রেটে, রাইট? এই যে এখান থেকে আপনার বোঝা উচিত, ওরা ধরেন একটা পাখি একদম লোয়েস্ট কোয়ালিটির কেনে, লাইক একটা সানকনুরের বর্তমান মার্কেট প্রাইস যদি হয় ধরেন 40,000 টাকা, এটা এভিয়ারি থেকে কিনতে বর্তমানে 40,000 টাকা লাগতে পারে, সেখানে ওরা ধরেন কিনা নেয় মাত্র 30,000 টাকায় বা 25,000 টাকায়। এখন আপনার কিন্তু ক্ষমতা নাই, মানে সানকনুর বেসিক্যালি দেখলে যে কোনটার বয়স 2 বছর আর কোনটার বয়স মাত্র 1 বছর, ওদের কালার আসে 1 বছরে, কিন্তু ওরা কিন্তু ব্রিড করে 2 বছরে। হ্যাঁ, বোঝাটা সম্ভব না। আপনি খুব এক্সপার্ট না হলে, বা আপনার যে খুব এক্সপার্ট হওয়া লাগবে এটা না, আপনার যদি প্রপার আইডিয়া না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই বুঝতে পারবেন না। আপনাকে করবে কি, একটা 1 বছরের বেসিক্যালি একটা বাচ্চা সানকনুর অ্যাডাল্ট বলে ধরাই দিবে। সো বেসিক্যালি এই কিন্তু তাদের লাভ। এক্ষেত্রে বাংলা দেখা যায় যে খাবারের ভ্যালুটা খুবই হাই। হ্যাঁ, এই হাই ভ্যালু তো ওদের মেনটেন করতে হয় না মনে হয়? না, এটা যেহেতু আপনারা আপনারা ওদের দেন, তাহলে ওই ছোট বাচ্চাদের যে হাই ভ্যালু খাবারটা এটা আপনাদের মেনটেন করতে হয়। হ্যাঁ, এটা আমাদের মেনটেন করতে হয়। তবে ওরা তো কিনে হচ্ছে, ওরা তো আর আমাদের কাছ থেকে কোনো খাবার কিনে না বা কোনো দোকানদার, এরা তো হচ্ছে গিয়া অন্যান্য আপনার হচ্ছে ভেন্ডার থেকে আনে, মানে যারা এগুলোর ইম্পোর্ট এক্সপোর্ট করে, বা যারা এটার মধ্যে আবার দেখবেন যে বিভিন্ন সিন্ডিকেট আছে। সত্যি কথা বলতে গেলে এই যে খাবার মার্কেটটাতে বা পাখির মার্কেটটাতে পুরোপুরি সিন্ডিকেটে ভরা। কেউ ইন্ডিয়া থেকে চোরাচালানে পাখি ঢুকাইতেছে, যাদেরকে আবার আমরা বলি ট্রেডার। এবং আরো একটা জিনিস, এখানে যেহেতু ইন্ডিয়ার কথা আমি ঢুকাইছি, পাখির মার্কেটে আপনি দেখবেন যে কথার কথা, আমার কাছ থেকে যেই লাভবারটা, আমি এখানে কোনো মিউটেশন নাম কিছু উল্লেখ করবো না, ধরেন আমার কাছে একটা অ্যাভারেজ লাভবারের দাম 6,000 টাকা ধরলেন, যে লাভবারটা 6,000 টাকা, এটা যে দেখবেন কি বাজারে এখন সে এসে বলতেছে, সে যাইও আসলেই দেখছে
মাত্র 3,500 টাকা বা 3,000 টাকা। কিভাবে দিচ্ছে? অবভিয়াসলি এই পাখিটা ইন্ডিয়ান। আমার পাখির পায়ে রিং পরানো আছে, ওই পাখির পায়ে কিন্তু রিং পরানো নেই। আবার যদি রিংও পরানো থাকে, এটার পিছনেও অনেক কাহিনী আছে। এটা হয়তো বা এক মানে আজকে বলা সম্ভব না। আচ্ছা, পাখির বাজার ওঠানামার পিছনে কি এই ট্রেডারদের কি হাত আছে? অবভিয়াসলি ট্রেডারদের হাত সব থেকে বেশি পাখির বাজার ধ্বংস করার পিছনে। বর্তমানে বাজরির মার্কেট শেষ হয়ে গেছে, সত্যি কথা বলতে গেলে। বাজরি মার্কেট, বাজরি, কোকাটেল, ফিন্স, হ্যাঁ, এখন এগুলোর মার্কেট কিন্তু একদম ধ্বংস হয়ে গেছে। দেখা যায় না এখন, বাজারকে একদম কম দেখা যায়। এখন এগুলোর পিছনে জানেন, এগুলোর পিছনে হাতটা কাদের ছিল? এগুলোর পিছনে বেসিক্যালি হাতটা কিন্তু হচ্ছে ট্রেডারের। কিভাবে ট্রেডারের? একটা টাইমে যখন বাজিগার সবাই 400-500 টাকা জোড়া বিক্রি করতে পারতো, তখন কিন্তু তাদের কোনো লস হতো না। কিন্তু এই ট্রেডাররা করছে কি, ইন্ডিয়া থেকে পাখি এরা চোরাচালানে ঢুকায়। এই পাখিগুলো কিন্তু কোনো চোরাচালান করার সময় এটা তো যেহেতু পজিটিভ ওয়েতে ঢুকানো সম্ভব না, আর এটা ঢুকায় অনেক মানে জটিল প্রসেসই। এক্ষেত্রে তো মনে হয় যে কিছু পাখি মারাও যায়। বহুত পাখি মারা যায়, বহুত, এবং বহুত দামি দামি পাখি মারা যায়। কিন্তু ওদের মধ্যে তো আসলে আমি বলবো যে আসলে কোনো মন মানসিকতা বলে কিছু নাই। মানে পাখি কিন্তু মানুষের একটা, যারা পালে, একটা আবেগের বিষয়। এখানে প্রফিটের থেকেও আবেগের বিষয়টা বেশি অবশ্যই। কিন্তু ট্রেডারদের ক্ষেত্রে মনে হয় যে আবেগটা ওই যদি প্রফিট দিয়ে কাউন্ট করে। যদি একটু ঘাটেন আপনি দেখবেন যে আমরা যদি ককাটুর কথা চিন্তা করি, ম্যাকাওর কথা চিন্তা করি, বহুত ম্যাকাও বা ককাটু এরকম পাচার করে আনতে যাইয়া মারা গেছে। ওরা কি করে, পানির বোতলের মধ্যে করে ককাটু ঢুকাইছে, বা একটা কিছুর মধ্যে করে ককাটুটা আনতেছে। তখন হচ্ছে কি, যেহেতু ওগুলো ছোট ছোট বেবি, ওগুলো আস্তে আস্তে হয়তো বা খাবারের অভাবে বা কিছুর অভাবে মারা যায়, যেহেতু পানি লাগে। একটা বেবিকে নর্মালি কি দেখেন, আমরা 5 থেকে 6 ঘন্টা পর পর খাবার দিই যখন আমরা হ্যান্ড ফিট করাই। কিন্তু ওরা কি করে, ওরা 2-3 দিন খাবার দেয়, অবভিয়াসলি সেটা মারা যায়। কিন্তু ওদের কিন্তু এটা গায়ে বাঁধে না। এটা তো মানে প্রচন্ড অমানবিক বলা যায়। হ্যাঁ হ্যাঁ, কারণ পাখি, আমরা যতদূর জানি যে পাখির তার ওয়েটের 10 গুণ পরিমাণ খাবার দৈনিক খেতে পারে, অর্থাৎ তার সে যদি পর্যাপ্ত খাবার পায়, তার ওয়েটের 10 গুণ পরিমাণ সে খাবার খেতে পারে। অবশ্যই, হ্যাঁ, অনেক হোল্ড করতে পারে ওরা খাবার। এবং ওরা ক্ষেত্রে 3 দিন পর্যন্ত না খাওয়ার অবভিয়াসলি বাঁচতে পারে, কিন্তু সেটা হচ্ছে বড় পাখির ক্ষেত্রে। কিন্তু আপনি ছোট পাখি যারা মাত্র হ্যান্ড ফিড, বা যাদেরকে আমরা সিরিঞ্জ থেকে খাবার খাওয়াই, বা যারা হচ্ছে মাত্র বাবা মার থেকে এখনো খাবার খাচ্ছে, তাদেরকে কিভাবে আমরা 3 দিন হোল্ড করি? তাদেরকে তো আমাদের পক্ষে 3 দিন হোল্ড করা সম্ভব না। তাদেরকে তো দিনে 3 বার খাবার দিতে হয়, বা দিনে আপনার কমপক্ষে 2 বার খাবার দিতে হবে। এই পাখিগুলো যদি বাঁচানো সম্ভব হয়, যে অবৈধভাবে যেটাগুলো আসে, এগুলো কি পরবর্তীতে ওই পরিমাণ পারফরমেন্স দিতে পারে যেটা আপনাদের অ্যাভিয়ারিতে যে পরিমাণ পারফরমেন্স যে পাখিগুলো দেয়? অবভিয়াসলি না। আপনার একটা জিনিস বুঝতে হবে, আপনি দেখবেন যে পাখাল সেক্টরের কোনো ব্রিডারই ইন্ডিয়ান পাখিকে সাপোর্ট করে না। এর কারণ হচ্ছে, একত এটা ব্ল্যাক, এবং এই পাখিটা জেনেটিক্যালি অনেক উইক থাকে। সো এটা দিয়ে আপনি ব্রিড করে ভালো কিছু পাবেন না, আপনি ভালো কিছু করবেনই না। ভালো কালার বলেন, ভালো কোয়ালিটি, ভালো মিউটেশন, এগুলো কিছুই আপনি পাবেন না। আপনি যেটা পাবেন সেটা হচ্ছে জাস্ট দেখতে শুনতে বাচ্চা পাবেন হয়তোবা, অথবা মোস্ট অফ দ্য টাইম এই পাখিগুলো সাধারণত সার্ভাইভ করে না, লং টাইমে গিয়ে সার্ভাইভ করে না, হয়তো 1 বছর 2 বছর বাদে পরে মারা যাবে। যেখানে মানে ওর ইমিউনিটি সিস্টেম তো ছোটবেলায় নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, যেহেতু ইন্ডিয়ান মার্কেট দেখেন, এখন যেহেতু যারা ইন্ডিয়া ব্রিড করায়, ওরা তো জানে এই পাখিটা বাংলাদেশে যাবে। সো ওদের তো আসলে মানে তো টেনশন নাই, ওদের ওগুলো নিয়ে কোনো টেনশনই নেই। সো ওদের মেইন ধান্দাটা কি থাকে, জাস্ট হ্যান্ড ওভার করবো। হ্যাঁ, জাস্ট হ্যান্ড ওভার করবো, জাস্ট হ্যান্ড ওভার করলেই ওদের হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে বাংলাদেশে যে পাখির যে যারা ট্রেডার আছে, এরা কি এ নিয়ে কোনো কমপ্লেন ওদের কাছে দেওয়ার কোনো সুযোগ আছে যে আপনার পাখির পারফরমেন্স খারাপ বা আমার লাভ লসে, নাকি এটা সম্পূর্ণ প্রফিটের উপরে ডিপেন্ড করে? আবেগ দিয়ে কোনো কিছু দরকার নেই, আমার লাভ লস হলেই সব ঠিকঠাক। দেখেন, যারা ট্রেডিং করে এদের মধ্যে যে আসলে আবেগ নাই আমি এরকমও বলবো না, আবেগ তো অবশ্যই আছে। সো ট্রেডার এবং আরেকটা ট্রেডার আছে যাকে আবার আমি সাপোর্ট করি, সেটা হচ্ছে যারা দেশি পাখির কেনা বেচা করে। ধরেন আপনি অজপরা গায়ে আছেন, আপনি তো পাখি বিক্রি করতে পারতেছেন না বা ভালো দাম পাচ্ছেন না। ধরেন সাপোজ আমি ট্রেডার, রাইট? আমি আপনার থেকে কিনে আনলাম, আপনার এক্সপেক্টেড মোটামুটি আপনি একটা প্রাইস পেলেন, আমি আপনার থেকে কিনে আনছি, দেন আমি এখন এটা বাংলাদেশের মধ্যেই সেল করতেছি। ইটস ওকে, আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু যারা এই যে মানবিক চোর, বা যারা একদম ছেঁচড়া ক্যাটাগরির চোর, এরা তো চোর বেসিক্যালি। এরা করে কি, এরা ইন্ডিয়া থেকে পাখি ঢুকায়। এরা ইন্ডিয়া থেকে পাখি ঢুকায় কি করতেছে, বাংলাদেশের মার্কেটটাকে একদম শেষ করে দিচ্ছে অলরেডি। যেমন বাজরি মার্কেট শেষ করছে, ফিন্সের পাখির উপরে যেহেতু একটা মনে করেন যে একটা মানুষ 5,000, 10,000, 15,000, 20,000, কখনো লাখ ছাড়া যায়, এই ধরনের পাখি কেনার পরে যখন মানে অল্প কিছুদিন সার্ভে ব্যাপারে মারা যায়, তো পাখির প্রতি মানে এই নর্মালি পাখির বাজারের সাথে যারা সম্পর্কিত, তারা তো মনে হয় তাদের টেস্টটা হারায় ফেলেন।
দেখেন যারা ট্রেডার তারা তো আপনার থেকে তো অলরেডি প্রায় 5 থেকে 6 গুণ লাভ নিয়েই নিছে, আপনি চলে গেলেও তাদের কিছু আসে যায় না। কিন্তু ক্ষতি হচ্ছে যারা হ্যাঁ, যারা কিনছে ব্রিডার তো অবভিয়াসলি ট্রেডার থেকে পাখি সহজে কেনে না, তারা চেষ্টা করে লোকাল মার্কেটের পাখি কেনার বিষয়টা না, বিষয় হচ্ছে যে যারা পাখি নিয়ে কাজ করে তাদের উপর থেকে ট্রাস্টটা তো হারায় ফেলে। হ্যাঁ, এখন এটাই তো সমস্যা, যেহেতু যেমন দেখেন কিছুদিন আগে এরকম কাহিনী হয়েছিল যে সে কোনো প্রুফ ছাড়া প্রায় নিয়ারলি মেবি 2 লাখ না জানে 2.5 লাখ টাকা ব্যাংক ট্রান্সফার করছে, দেন সেই ট্রেডার তার টাকাটা মেরে দিয়েছে। বেসিক্যালি তাকে কি বলছে, একটা ফেক একটা পাখির ছবি দেখাইয়া বা একটা ভিডিও দেখাইয়া দেন বলছে কি পাখিটা মারা গেছে। আসলে এটা পুরোপুরি ফেক। এখন আমার এখানে কোশ্চেন হলো, দেখেন আমাদের মতো যারা ছোট ছোট ব্রিডার, অবভিয়াসলি আমি এখনো ভাইয়া অনেক ছোট, আমি এখনো আসলে আমার যে স্বপ্ন সেখানের আমি ধারে কাছেও এখনো নাই, বাট আলহামদুলিল্লাহ আমি যতদূর আসছি আলহামদুলিল্লাহ। আমাদের মতো ছোট ছোট যারা ব্রিড করাই, হ্যাঁ এরা তো একত হচ্ছে ট্রেডার থেকে কিনি না, কারণ হচ্ছে আমাদের ওই ভরসাটা নাই। কিন্তু এবং আমাদের এই ট্রেডারের কারণে আরো একটা লস হয় মার্কেটে, সেটা হচ্ছে যে দেখেন ওখানে কিন্তু তারা টাকা মার খাইতেছে, এরপরে হয় কি আমাদেরকেও তারা বিশ্বাস করে। আমি এই কথাটাই বলছিলাম যে তাদের এই 2 নম্বরের কারণে আপনাদেরও তো অনেকে চায় যে ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে, যেমন প্রোডাক্টের মতো ক্যাশ অন ডেলিভারি, কিন্তু এটা তো পসিবল না। কারণ আপনি যেমন আমাকে ভরসা করতে পারতেছেন না যে আমি যদি টাকাটা মেরে দিই তাহলে আমি কিভাবে আপনাকে ভাইয়া ভরসা করবো যে আপনি যে টাকাটা মারবেন না। আপনিও তো হইতে পারে টাকাটা মারবেন, যেহেতু জিনিসটা কিভাবে আসা যাওয়া করে, আমরা গাড়িতে রাইট। এখন ড্রাইভারকে আমরা বলে দিব এখান থেকে যে ভাইয়া আপনি এই ভাইয়া আসবে মোবাইল নাম্বারে, আপনি তাকে দিয়ে দেবেন। ড্রাইভার তো আর আমার জন্য ঠেকে নাই যে সে টাকা দিল না দিল, এটা ড্রাইভারের দেখার ব্যাপার। ড্রাইভার তো তার খরচ পাইয়ে গেছে। মাঝখানে তো খাবারেরও একটা গ্যাপ আছে, খাবার যত্নেরও গ্যাপ আছে, কারণ 2-4 ঘন্টা 5 ঘন্টা তো লাগবেই আপনার পৌঁছে। হ্যাঁ, এখন নর্মালি আমাদের দেখেন আমাদের একটা প্রবলেম কি, যে মানুষ আমরা যেটা কাস্টমারের সাথে ফেস করি সেটা হচ্ছে তারা আমাদেরকে ট্রাস্ট করে না। আসলে এটা তাদের দোষ না। আছে যে সবাই তো চায় যে আমার পাখিটা আমার ঘাড়ে এসে বলবে, আমার সাথে একটু কথা বলবে, মানে পাখি টেম্প করার যে বিষয়টা, এক্ষেত্রে ছোট পাখি টেম্প করাটা সহজ আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু ছোট পাখি পালাটা অনেক কঠিন। কোন বয়সী পাখিটা আপনার মনে করেন যে পালাটাও সহজ হবে, আপনার জন্য টেম করাটাও সহজ আছে? তাহলে আপনার জন্য আই গেস 30 days ইজ পারফেক্ট। কি দেখেন, আপনি যদি অ্যাক্টিভ বার্ড দেখে নেন, যে মুখের সামনে হাত দিলে যারা মানে যারা অ্যাক্টিভ, খাওয়ার ইচ্ছা আছে, হ্যাঁ এরা দেখবেন কি মাথা ঝাঁকাবে, এরা খাইতে চায়। অবভিয়াসলি খালি পেটে হাত দিতে হবে, বাট যে ভরা পেটে হাত দিবেন তাহলে না, তা তো এমনি তো মানে প্যারট জাতীয় পাখিগুলো ওদের খুবই হয়। 30 days মিনিমাম, হাইয়েস্ট আপনি আই গেস 45 days পর্যন্ত যাইতে পারেন, ইটস ওকে। আর যদি আপনি এন্ট্রি লেভেল বা একটু সাহস নিতে চাচ্ছেন, তাহলে আমি বলবো যত আগে বের করতে পারবেন বা যত আগে নিতে পারবেন অত ভালো। তাহলে অবভিয়াসলি আমার কথা যদি চিন্তা করেন, তাহলে আমি রিকমেন্ড করবো অবভিয়াসলি 15 থেকে 20 দিন, যেটা আসলে অনেক কম, এবং তখন আসলে গায়ে ফেদারও আসে না। মানুষ যেটা বোঝে না, আমার কাছে কালকে একজন নক দিছিল, সে 2টা পাখি কিনছে, 2টা পাখি আনফরচুনেটলি মারা গেছে। আমি যদিও শুনেই বুঝে গেছি তার হ্যান্ডফিডের সমস্যা, তাকে আমি বলতেছি ভাই একটু হ্যান্ডফিডের ছবিটা দিবেন, আমি তাকে শুনে নেবেন এইটাও বলে দিচ্ছি, আচ্ছা আপনার হ্যান্ডফিড কি এরকম, তো সে বলতে পারেনি, সে ছবি দিছে। আসলেই আমি দেখতেছি যে সে সেই হ্যান্ডফিডটাই খাওয়াইছে, মানে খাবারের ভেজালের কারণে মারা যাওয়ার সম্ভাবনা অনেকটা বাড়ে। আমি অলওয়েজ রিকমেন্ড করি, অলওয়েজ, শুধু আমি না, আপনি যে কোনো ভালো ভালো ব্রিডার যারা অ্যাকচুয়ালি পাখি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান আছে, যারা পাখিকে অ্যাকচুয়ালি ভালোবাসে, যারা পাখির ক্ষতি চায় না, পাখিকে প্রচুর মায়া মমতা দিয়ে রাখে, এরা সবাই রিকমেন্ড করবে বাইরের হ্যান্ডফিড। বাইরের হ্যান্ডফিডের ভিতরে আমি রিকমেন্ড করবো হচ্ছে A21, A19, মানে নিউট্রিবার্ড A21, দেন হচ্ছে নিউট্রিবার্ড A19, দেন হচ্ছে আপনার সীতা গাছ, বা এটাকে আমরা আসলে পিতা গাছ বলি, বাট এটার উচ্চারণটা হবে অ্যাকচুয়ালি সীতা গাছ, সীতা গাছ। এই খাবারগুলো আমি অলওয়েজ রিকমেন্ড করি। এছাড়াও আরো কিছু আছে, এক্সপার্টের হ্যান্ডফিড আছে, ডেলি নেচারের হ্যান্ডফিড আছে, এগুলোকে আমি রিকমেন্ড করি, বাট ওগুলো আমি কখনো ইউজ করিনি। সত্যি কথা বলতে গেলে আমি হচ্ছে সীতা গাছটা ইউজ করছি, অ্যান্ড হচ্ছে আপনার নিউট্রিবার্ড A19 অ্যান্ড A22। এগুলোর দাম কি রেঞ্জে? কারণ এটা যেহেতু সিন্ডিকেটের বিষয়, মানুষ জানে না, কেউ ঠকায়, কেউ ঠকে, আবার কেউ আছে না আমি মোটামুটি অ্যাভারেজ পারফেক্ট দাম কিনতে পারে। এগুলোর দাম আসলে অ্যাভারেজটা কেমন হওয়া উচিত?
আচ্ছা, এটা দেখেন এখন নাকি এটা স্থান ভেদে মানে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ভেদে আলাদা হইতে পারে? এখানে এই যে আমি আপনাকে মনে আছে আমি আপনাকে প্রথমে বলছিলাম যে পাখির মার্কেটে সিন্ডিকেট সব থেকে বেশি সিন্ডিকেট হচ্ছে এই খাবার, এবং সেই খাবারের মধ্যে আবার হলো এই হ্যান্ডফিডের মধ্যে সব থেকে বেশি সিন্ডিকেট। এই হ্যান্ডফিডটার কারণেই আসলে আমি মনে করি 50% লোকজন পিছু 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 সরে যায়। কেন? কারণ আপনি একটা 1500 টাকা দিয়ে ধরেন একটা লাভবার্ড কিনলেন, 1500 টাকা দিয়ে একটা লাভবার্ড কিনে আপনি কখনো 1200 টাকা বা 1300 টাকার হ্যান্ডফিড খরচ করতো? আমার একটা পাখি কতদিন পর্যন্ত হ্যান্ডফিড না খাইলেই নয়? অন অ্যান অ্যাভারেজ ধরেন এখানে বিভিন্ন পাখি বিভিন্ন রকম। আমরা অ্যাভারেজ যদি বাংলাদেশে যে পাখিগুলো কমনলি পাওয়া যায়, লাভবার্ড, কনুর, রিংনেক, এগুলোর কথা যদি আমরা চিন্তা করি, এগুলোর আবার বিভিন্নটার পরিমাণও বিভিন্ন রকম অবভিয়াসলি পাখি ভেদে। লাভবার্ডেরটা মাত্র 5 ml, 4 to 5 ml, কনুরের ক্ষেত্রে 10 ml পর্যন্ত যায়, রিংনেকের ক্ষেত্রে আরো বেশি যায় পার বেলায়, পাখির সাইজ অনুযায়ী। হ্যাঁ, পাখির সাইজ অনুযায়ী এবং পাখির যে কর্পস বা পেট অনুপাতে। কোনো পাখির হয়তো বা আপনি এখন পাখিটা কতদিন বয়সী কিনতেছেন এটা ম্যাটার করে। তো এভারেজ ধরেন আমি 40 দিন বয়সী একটা পাখির কথাই ধরলাম বা 30 দিন বয়সী, তাহলে অন অ্যান এভারেজ ধরেন আপনার যদি আপনি ভালো হ্যান্ড ফিট করান তাহলে আই গেস আপনার 1 থেকে 1.5 মাস হাইয়েস্ট হ্যান্ড ফিট করানো লাগবে। আচ্ছা, হ্যান্ড ফিডের পরবর্তী সময় যে পাখির যে খাবারগুলো আমরা দেখি মিক্সচার, সব মিক্সচারের সব খাবার কি সব পাখি খায়? অবভিয়াসলি মিক্সচারটা হচ্ছে আপনার বিভিন্ন পাখির জন্য বিভিন্নভাবে থাকে, কিন্তু যেমন যারা এভিয়ারি অপারেট করে, যেমন ধরেন আপনি যদি আমার কথাই চিন্তা করেন, আমি সবকিছু আলাদা আলাদা কিনে দেন মিক্স করিনি, মানে আমি আমার নিজের মতো করে মিক্স বানাইনি। যেমন হচ্ছে আমার ফিন্স নর্মালি ওই বাজারে কেনা ফিন্স মিক্স খাবে না কখনোই। সো আমার ফিন্সের মিক্সটা একদমই আলাদা, আমার নিজের রেশিওতে তৈরি করা। আমার প্যারট মিক্স আমার নিজের রেশিওতে তৈরি করা, মানে আমি জাস্ট আলাদা আলাদা কিনে দেন হচ্ছে আমি একসাথে মিক্স করে নিই। আর বাজারে যেটা অ্যাজ ইউজুয়াল ধরেন এখন আপনি ধরেন 1 কেজি খাবার কিনবেন, আপনি তো আর আলাদা আলাদা কিনতে পারবেন না। না, এখন বাজারে যেটা পাওয়া যায় ওটাও ওই যে বললাম হাই প্রাইস, অনেক হাই প্রাইস। ধরেন 250 টাকার খাবার চাই 450 টাকা। ওটা নিজে মিলাই নিলে আমার মনে হয় যে একটু খরচটা কম। হ্যাঁ, অনেক কম পড়ে নিজে মিলাই নিলে। এখানে আবার একটু আপনার একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে অবভিয়াসলি আপনি তো খরচ কমাইতে গেলে তো আপনার অনেক কেনা লাগবে, তাই না? যেমন আমাদের, কারণ আমরা মেক্সিকানের মানুষের জন্য ডাক্তার আছে, অ্যাভেলেবেল পাওয়া যায়। এক্ষেত্রে পশু হাসপাতালগুলো, বাংলাদেশে যে প্রাণী সম্পদের যে পশু হাসপাতালগুলো আছে, এরা কি মানে ভূমিকাটা কি পালন করে, বা এদের কাছে গেলে কি আসলে কি এরা ট্রিটমেন্টটা দেয়? এটা হচ্ছে আমরা যেরকম বলি না যে আমাদের একটা আবেগের স্পট বা আবেগের জায়গা, এটা হচ্ছে আমাদের পাখাল সেক্টরের জন্য একটা হতাশার জায়গা, বড়ই হতাশার জায়গা। এখানে আসলে এরা আপনাকে চিকিৎসা দেবে গরু ছাগলের ঔষধ পাখিকে, ঠিক আছে? এরা কি ট্রিটমেন্ট জানে না নাকি না এরা ওই আন্তরিক? যেমন দেখেন, আমি আসলে কারো শত্রু হইতে চাইতেছি না, বাট আমার এলাকায়, আমি বরিশাল না, আমি অন্য এক জায়গার কথা বলবো। কাইন্ডলি এখানে বরিশালের কোনো ডক্টর কাইন্ডলি অফেন্ড হবেন না যদি দেখে থাকেন, এটা অন্য এক জায়গায়। সে আমাকে এইভাবে বলছিল যে আমরা তো আসলে মুরগি, গরু, ছাগল এগুলো নিয়েই বেশি ঘাঁটি, তো আমরা এটা ভালো জানি, আমরা আসলে পাখির ব্যাপারে জানি না। তারা করে কি মুরগির ডোজ পাখিকে লিখে দেয়। আসলে একটা জিনিস যদি আপনি মুরগির ওয়েট আর পাখির ওয়েট, হ্যাঁ, ওয়েটে কিন্তু ঔষধ কিন্তু আপনার মুরগির ঔষধই, কিন্তু এখানে আপনার ওয়েটটা আপনার বুঝতে হবে। যেমন হচ্ছে আপনার একটা মুরগির ওজন 5 কেজি, ঠিক আছে? একটা মুরগিকে যদি আপনি 3 গ্রাম ওষুধ দিতে পারেন, আপনি তো একটা পাখিকে 3 গ্রাম ওষুধ দিতে পারবেন না। পাখি তো এমনিতেই মারা যাবে, পাখির ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যাবে, পাখির পুরোপুরি যে বলে কি, আমরা যদি একদম বাংলায় বলতে চাই, কলকবজাই নড়ে যাবে। ও তো ওটা লোড নিতে পারবে না। এবং আমাদের এদিকে কিছু সোকল ডক্টর আছে, বরিশালের কথাই এবার আসি, এদের কাছে মনে করেন একটা পা ভাঙলে নিয়ে গেলেই মনে করেন 500, কথার কথা 500 টাকা একটা পাখির পা ভাঙা। একটা পাখির ধরেন পা ভাঙছে 500। আমার একটা ছোট ভাইয়ের কিছুদিন আগে একটা কোকাটেলের পা ভেঙে গেছে, সে নিয়ে গেছে 500 টাকা ভিজিট চাইছে। এখন ভিজিটে 500 টাকা দেওয়ার পরে কি পাখির পাটা ঠিক হয়েছে? বেসিক্যালি আমি করাইনি, আমি নিজে করছি, আমি নিজে ঠিক করছি। দরকার কি, ওই জাস্ট 2-3টা পাইপ দিয়া একটু বাইধা দিয়া তারপরে হচ্ছে 500 টাকা আর ওই এক গাদা ঔষধ লেখা দিবে। আপনাদের এই পাখিগুলোর ট্রিটমেন্ট গুলো আপনারা কোন জায়গা থেকে পান বা জানেন এর কি আলাদা? এখানে আমি একটা ভাইয়াকে একদম ডেডিকেটেডলি উল্লেখ করব, সেটা হচ্ছে আমি বলবো যে আমি এতদূর পাখির ঔষধ সম্পর্কে যতটুকু জানছি, সেটা হচ্ছে নাম হচ্ছে তার রাইয়ান ভাইয়া। ইনি আমাকে বিলিভ মি অর নট যথেষ্ট হেল্প করছে। এনার সাথে আমার আজ অব্দি সরাসরি কখনো দেখা হয়নি, বাট এই মানুষটা আমার জন্য একটা আমি আপনাকে কি বলবো যে আমার জন্য একটা ব্লেসিং এই মানুষটার সাথে পরিচয় হওয়া। এনার সাথে আমার জাস্ট ভুলবশত পরিচয় হয়েছিল। লিঙ্ক কোর্স আমার নিজের বানানো,
দেন আমি অ্যাপ্রুভ করাইছি, মানে আমার ব্রিডিং আমি রায়ান ভাইকে দিয়ে অ্যাপ্রুভ করাইছি। যদি আমি একদম আটকাই যাই তাহলে আমার জন্য এই যে বললাম আমার এটা অনেকটা বলা যায় যে এটা আপনার ভাগ্যের বিষয় যে একজন ভালো মানুষ আপনি পাইছেন যার কাছ থেকে ট্রিটমেন্ট গুলো আপনি জানতে পারেন। অবশ্যই, এবং রায়ান ভাইয়ের থেকে আমি অনেক কিছু শিখছি। তার অ্যাকচুয়ালি আমি তাকে আসলে ডিফাইন করব মিউটেশন এক্সপার্ট হিসেবে। সে অ্যাকচুয়ালি বাজিগার নিয়ে কাজ করে, নতুন বের করা যায় এগুলো। সে অ্যাকচুয়ালি এক প্রকার এক্সপার্ট, এবং ডেডিকেটেডলি সে হচ্ছে আপনার বাজিগার ট্রিটমেন্ট কেয়ার অ্যান্ড জোনের অ্যাডমিন। আমি যাকে ব্লেসিং মনে করি সে হচ্ছে অবভিয়াসলি রায়ান ভাইয়া। খুবই বড় একজন ব্রিডার, লাভ বার্ডের একজন ব্রিডার। তা সে আমার ব্রিডিং কোর্স দেখা বলতে আছে, ভাই আপনার ব্রিডিং কোর্স তো ভালো না, হ্যাঁ পাখি 12টা বাজাই দিতেছি নাকি। আমি কিন্তু এই ব্রিডিং কোর্স দিয়ে আমি লাস্ট ব্রিড গুলো সব করাই আমি, আলহামদুলিল্লাহ। আমার এই ব্রিডতে যেবার একদম খারাপ যায় তাও আমি 70% ব্রিড পাই, আলহামদুলিল্লাহ। অনেক 30% থেকে কষ্ট হয়ে যায়। আমি ধরেন আমি গত 3 মাস আগের ব্রিডটা যদি আমি চিন্তা করি, লাইক মার্চ এপ্রিলের দিকে, তখন আমি নিয়ারলি একদম আলহামদুলিল্লাহ নিয়ারলি আমি 95% ব্রিড পাইছি। আমি একদম এটা হিসাব করে আপনাকে বলতে পারবো 95% ব্রিড। এবং ওই লোক আমার কোর্স দেখে বলতেছে যে আমার কোর্সটা নাকি ঠিক নাই। উনি বেসিক্যালি হচ্ছে বাহিরের ঔষধগুলো সেল করে। 10 গ্রামের দাম 1000 টাকা, সরি 10 ml এর দাম 1000 টাকা, 50 ml এর দাম থেকে ট্রেডারও বেশি। হ্যাঁ, ইনি ব্রিডার প্লাস ওই যে ওই এনার আবার লোক লাগানো একটা শপ আছে, ইনি আবার রিকমেন্ডও করে আপনি এই শপ থেকে কিনেন। ঠিক আছে, তো বেসিক্যালি আমি বলবো কি, শোনেন, এই বড় বড় ব্রিডারদেরকে না ধরে ভালো ভালো অনেক গ্রুপ আছে এখন বাংলাদেশে, অনেক ভালো ভালো গ্রুপ আছে। আপনি যেখান থেকে ফ্রি অফ কস্ট মিউটেশন সম্পর্কে জানতে পারবেন, ফ্রি অফ কস্ট আপনি ট্রিটমেন্ট পাবেন। এই যে আমি আজকে হয়তোবা এই পডকাস্টে আমি একটা গ্রুপের নাম বলছি যে বাজনিকার ট্রিটমেন্ট কেয়ার অ্যান্ড জোন বা BTCZ এটার নাম, এবং এখানে সম্মানিত এডমিন হচ্ছে রায়ান ভাইয়া এবং কামরান ভাইয়া। আমি এখানের কিছুই না, আমি এটার কোনো প্রমোশনও করতেছি না, ওখানে গিয়ে চেকও করতে পারেন, আমি এটার কিছুই না, বেসিক্যালি আমি জাস্ট একটা মেম্বার। কিন্তু আমি এই গ্রুপটা থেকে যেহেতু রায়ান ভাইয়ের সাথে পরিচয় হয়েছি, তো আমি এখনো বলতেছি সে আমার জন্য জাস্ট একটা ব্লেসিং ছিল। প্রথমে দেখা যেতেছে সেটা হচ্ছে এই ব্যক্তিটা, সে আমাকে রাত্র 2টাও রিপ্লাই দেবে। একটা ওরকম লোক আসলে পাখাল সেক্টরে যদি এরকম লোক থাকতো তাহলে ইনশাল্লাহ এই সেক্টরটা অনেক দূর যাইতো, অনেক দূর। কিন্তু এই পাখাল সেক্টরটা ধ্বংস হয়েছে আসলে আমাদের হিংসা দেমাগের কারণে। যেমন ধরেন আমার একটা উইক পয়েন্ট হচ্ছে কনুর, আমি কনুর নিয়ে খুব ভালো কাজ, মানে খুব কি বলবো, ওটা নিয়ে আপনার নাড়াচাড়া বেশি। তো কনুরের মধ্যে ধরেন আমার কাছে যদি একটু হোয়াইট আইট কনুর থাকে, বা ধরেন আমার কাছে যদি আল্লাহ না চাক একটা গোল্ডেন কনুর আইসা পড়ে, ঠিক আছে, গোল্ডেন কনিয়র খুবই রেয়ার। আমার জানার মতে বাংলাদেশে মেবি 1 পেয়ার, না জানি 1 পেয়ারও নাই, মেবি 1 পেয়ার আছে নয়তো বা নাই। সো দেন আরেকটা আছে প্যাটাগোনিয়ান কোনুর বলে, এটা আছে, এটা মেবি 4-5 পেয়ার বা তার বেশি আছে। আসলে বাংলাদেশের কোন চিপায় চাপায় কার কাছে কি আছে এটা কেউ জানে না। তারপর যারা কাজ করেন তাদের বিষয়ে যেই আমাদের কাছে একটা জিনিস এসে পড়বে, এই মনে করেন আমাদের অহংকার শুরু হয়ে যাবে যে আমার কাছ থেকে আপনি কেডা, আপনি বলেন বাসি, আপনি নক দিয়েছেন, আপনার কাম আছে আপনার কোনো, এই হলো অবস্থা। আপনি কিনবেন না। এই যে আমি যে ভাইয়ের কথা বলছিলাম আপনাকে একটু আগে, যে আমাকে অন্য জায়গায় পাঠাইছে, উনি আমাকে হেল্প করতো, ওনার কাছ থেকে আমার 1-2 জোড়া পাখি নেওয়া লাগতো। এই হচ্ছে ধান্দা। তো দুনিয়াটা এরকম। যাই হোক, আমি রায়ান ভাইয়ের কাছ থেকে এই জিনিসটা শিখছি, এবং এই জিনিসটা আমি ধরে রাখার ইনশাল্লাহ ট্রাই করবো, যে সে যেমন আমাকে আজকে হেল্প করছে, আমিও ইনশাল্লাহ চেষ্টা করবো যে মানুষকে ফ্রি অফ কস্ট হেল্প করার যতটুকু সম্ভব আমার দ্বারা। এবং আশা করি ইনশাল্লাহ এই পর্যন্ত আমি অনেককে হেল্প করছি, এবং তারা একজনও নিরাশ হন নাই, একজনও না। আচ্ছা, পাখি পরিবেশটা কেমন হওয়া উচিত? যে একটা পাখি তো ন্যাচারাল, তো ওরা তো আসলে আমি যতদূর জানি যে একটা পাখি যদি কেস বার্ড যদি ছেড়ে দেওয়া হয় সেক্ষেত্রে পাখি অন্য পাখির ওরা ঠোকরায় মেরে ফেলে, বা বাইরে সার্ভাইভ করতে পারে। আচ্ছা, কিন্তু ওরা যেহেতু কেস বার্ড, ওদের পরিবেশটা কেমন হলে ভালো হয়? মানে ওরা কিভাবে সুস্থ থাকে? ওদেরকে রোদে রাখলে বা মতো হচ্ছে শীতের সময় পাখি খুব বেশি অসুস্থ হয়, এবং প্রচন্ড গরমে, এই 2টা সময় প্রচুর অসুস্থ হয় পাখি। তো আপনি যদি শীতের কথা চিন্তা করেন, অবভিয়াসলি আমি যদি আপনাকে একদম বেসিক্যালি এভাবে বলি যে আপনার এভিয়ারিটা কেমন হওয়া প্রয়োজন, অবভিয়াসলি পর্যাপ্ত আলো বাতাস থাকতে হবে আপনার এভিয়ারিটাতে। ওই যে বারান্দায় নিয়ে থুইয়া দিয়েছেন, পাখিতে একসেট ডিম বাচ্চা করে আপনাকে পুরো ভরাই পাবে 1 মাসের মধ্যে, এরকম না। পর্যাপ্ত, আমি কি বলছি, আপনার জন্য পরিবেশটা আপনার জন্য পছন্দসই হইতে হইবে। আপনি বিয়ে করছেন, আপনি কি আপনার বউ নিয়ে যে কোনো জায়গায় হোটেলে উঠবেন? প্রাইভেসির একটা বিষয়, অবশ্যই। পাখিরও ওরকম প্রাইভেসির বিষয় আছে। লাভবার্ড কিন্তু নর্মালি, যেমন আমি যদি জাস্ট লাভবার্ডের কথা আমি আপনাকে বলি, লাভবার্ড কিন্তু ডিস্টার্ব হইলে লাভবার্ড কিন্তু ব্রিড করেন।
বাজরিগার ফিন্স এগুলো মোটামুটি করে, বাট লাভবার্ড মোটেও করবে না। লাভবার্ড হচ্ছে, ইভেন লাভবার্ড যদি আপনি বেশি নাড়াচাড়াও করেন এক জায়গা থেকে অন্য জায়গায়, তাও লাভবার্ড ব্রিড করবেন। আচ্ছা, প্রাথমিক অবস্থায় ব্রিডিং এর জন্য কোন পাখিটা সবচেয়ে বেটার হবে, যে এই পাখিটাতে ব্রিডিং আমি শুরু করতে চাই? চান বর্তমানে যদি শিখতে চান প্লাস কিছু টাকাও আর্ন করতে চান, আমার মতে লাভবার্ড, বেসিক লাভবার্ড অবভিয়াসলি। বেসিক বলতে ধরেন আপনি নন রিং নিয়েন না বর্তমানে, এটার মার্কেট ডাউন হয়ে গেছে। আমি যদিও সেল করি, বাট এটার মার্কেট ডাউন হয়ে গেছে সত্যি কথা বলতে গেলে। আপনি রিং নিতে পারেন, রিং এর মধ্যে বেসিক কত 6,000-7,000 টাকা দিয়ে শুরু করতে পারেন। পেয়ার? হ্যাঁ, পেয়ার। সো খুব কম দামে খুবই সুন্দর লাভবার্ড পাওয়া যায়। তো এগুলোর বিভিন্ন মিউটেশন আছে, এত আবার হাই মিউটেশনে যাইতে গেলে ঝামেলা। আপনি শুরুটা করতে পারেন গ্রিন অফলাইন দিয়া, হ্যাঁ, একদম মোটামুটি কোয়ালিটি, টপ কোয়ালিটি নিতে গেলে আবার 10-12 ছাড়াই যাবে। তো আপনি একটা বেসিক কোয়ালিটির একটা গ্রিন অফলাইন নেন, মোটামুটি ভালো মার্কিং দেখে, পারব্লু টারব্লুতে যায় না, এগুলো দিয়ে আপনার ব্রিড করাইতে খবর হয়ে যাবে, প্লাস এগুলোর দামও প্রচুর। আপনার তো টেম্পার্ড আছে অনেকগুলো, আপনি কি বিক্রি করেন টেম্পার্ড? না, আমি নর্মালি টেম করে পাখি বিক্রি করি না, খুব রেয়ারলি, খুবই রেয়ারলি। মানে ধরেন হয়তো বা খুব আন্তরিক বা কাছের কেউ ভাই চাইছে এই এরকম, অথবা ধরেন এমন হয়ে গেছে যে আমি হয়তো বা টেম করছি, ওর প্রতি আসলে আমার ভালো লাগা কাজ করতেছে না, তখন আর কি আমি সেল করে দিলাম। আসলে এখন আবার অনেকে শুনলে বলতে পারে যে এই তো আপনি ভালো লাগার কথা বললেন, এখন আমার ভালো কেন লাগতেছে না, হয় না অনেক সময়। আসলে মন মানসিকতারও একটা বিষয় আছে। আমার হয়তো বা ওরে কোনো একটা কারণে ভালো লাগতেছে না, মনে হইতেছে যে ও আসলে আমার সাথে, আমার প্রত্যাশা পূরণ করতে পারছে না, আমার সাথে যাচ্ছে না, আমার ক্যারেক্টারিস্টিক্স এর সাথে যাচ্ছে না ও, তো তখন হয়তো আমি ওকে সেল করে দিই। বাট আমার আসলে রেকর্ড নাই টেম্পার্ড সেল করে, সত্যি কথা বলতে গেলে আমি এখন অব্দি মেবি 2টা মাত্র সেল করছি এই লাইফে। তাও বেশি টেম না, এরকম না, জাস্ট খুইটা খাইতে পারে এরকম। বাট ওই 2-2.5 বছর হয়ে গেছে এরকম আমি কোনো পাখি সেল করি না। আর ইনশাআল্লাহ করব, ওর প্রতি তো একটা আলাদা, ইনশাআল্লাহ আমি কখনো করবো। এরকম কোন সময় হয়েছে যে আপনার একটা পাখির প্রতি খুব ভালো একটা আবেগ কাজ করে, যে পাখিটা আমার লাইফের একটা অংশ, কিন্তু আনফরচুনেটলি কোনো কারণে পাখিটা ফল করছে? হ্যাঁ, আছে। ওই যে আমি প্রথমেই আপনাকে বলছিলাম, ওর নাম ছিল ম্যাঙ্গো, ও একটা সানকনিওর। অ্যান্ড বিলিভ মি, আমি এরপরে আমি অনেক সানকনিওর টেম করার ট্রাই করছি, বাট নো, ওর কাছে কেউই ছিল না। ম্যাঙ্গো ইজ ম্যাঙ্গো, অল টাইম জাস্ট ম্যাঙ্গো। আমি ইভেন আমার এত পাখি থাকা সত্ত্বেও আমি সেকেন্ড কোনো ম্যাঙ্গো নাম দিইনি। এর কারণ ছিল ওর ক্যারেক্টারের সাথে কারণ মিলে না, ক্যারেক্টার জাস্ট টোটালি ডিফারেন্ট। মানে বলে না, একদম বিল্ডই হয়েছে ডিফারেন্ট ভাবে, জাস্ট আল্লাহ মিলাই দিছিল। বাট আনফরচুনেটলি, এবং যেহেতু ম্যাঙ্গো মারা যাওয়ার কথা উঠছে, আরো একটা জিনিস সবার উদ্দেশ্যে এখানে আমি বলবো, যারা নজর বিশ্বাস করেন না তারা অবভিয়াসলি এখন থেকে নজরে বিশ্বাস করেন। নজর বাস্তব, নজর সত্য, নজরের বিষয়টা তো হাদিসেও আছে। হ্যাঁ, এবং নজরটা 100%, 100 না, আমি বলবো 1000,00,000% লাগে। অ্যান্ড আমার ম্যাঙ্গোটা নজরেই গেছে। আমার শুধু ম্যাঙ্গো না, আমার বহুত পাখি নজরে গেছে। ম্যাঙ্গো তো জাস্ট আমার একটা ডেডিকেটেড পাখি, যাকে আমি এখনো স্মরণ রাখছি। এবং হ্যাঁ, এখানে আমি আরো একটা কথা সবার জন্য ডেডিকেট করব, সেটা হচ্ছে যারা পালতে চায় পাখি, এভিয়ারি অবভিয়াসলি পাললে ছাদে করা ভালো, যেখানে অবভিয়াসলি পর্যাপ্ত আলো বাতাস আছে। কেজের সাইজ যতদূর সম্ভব বড় দিবে। এখন বাজরিগা ছোট পাখি, তার মানে যে ছোট কেজ দিতে হবে এরকম না, আপনি যত বড় দিবেন তত ভালো। এবং আরো একটা জিনিস, সেটা হচ্ছে ঔষধ দিতে হবে ঠিক মতো, অবভিয়াসলি যেমন আমাদের ঔষধ লাগে। ভালো খাবার দিতে হবে, খাবারে যাতে ধুল না থাকে এইটা খেয়াল রাখতে হবে। এবং যারা 5-6 জোড়া পাখি পালে তারা একটা মিটার কিনে নিতে পারে, যেটাকে আমরা হিউমিডিটি মাপার জন্য ইউজ করি, দারাজে কিনতে পাওয়া যায়। ওখানে খেয়াল রাখবে যে হিউমিডিটিটা যেন কোনোভাবেই 80% ওভার না করে, কারণ 80% ওভার করলে ডিম বাচ্চা হওয়ার চান্সেস একদম নিয়ারলি 0 হয়ে যাওয়ার চান্স বেশি। এবং টেম্পারেচার, আদর্শ টেম্পারেচার হাইয়েস্ট 31 ডিগ্রি, এর উপরে যেন না যায়। তো বাংলাদেশের গরমকালের সূচনা লগ্ন যেটা না, এখন যেমন 34 ডিগ্রি 35 ডিগ্রি থাকে এভিয়ারির মধ্যে। আচ্ছা, আমাদের দেখা যায় যে এই এভিয়ারিতে যারা জড়িত ইয়াং জেনারেশনের পরিমাণ কম, যারা একটু মিডিল এজ, মানে যেহেতু এই জায়গাটা বড় পরিমাণে ইনভেস্টমেন্টের বিষয় আছে, যারা করে তারা জানে যে কি পরিমাণে, যদিও দূর থেকে মনে হয় যে পাখির দাম কেন এত বেশি, কিন্তু এক্ষেত্রে স্টুডেন্টরা কিভাবে আসতে পারে? আচ্ছা, প্রথমত সত্যি বলতে গেলে এটা অনেকে জানে বা জানে না, আর্গিউ করতে পারে। আমার দেখা মতে সব থেকে বেশি হচ্ছে বয়স্ক লোকজন এখানে। হ্যাঁ, আমিও খুঁজতে জানতে পারছি যে বয়স্ক লোকরাই এর সাথে বেশি এখানে সব থেকে বেশি, বিশেষ করে যারা রিটায়ারমেন্টের পরে বাংলাদেশে। এবং বাংলাদেশে যে সব থেকে বড় যে 2-3টা ফার্ম আছে, এদের ওনার কিন্তু সব অনেক বয়স্ক, এক কথায় বৃদ্ধ এরা। হ্যাঁ, এবং এরপরে আছে হচ্ছে আপনার তাও নিয়ারলি 30,
100 প্লাস বেশি। হ্যাঁ, এরপরে একটা জেনারেশন আসে যারা আমরা। সো এখানে আসলে এখানেই প্রবলেম, যেহেতু আমাদের কোনো ইনকাম নেই, লাইক আমি স্টুডেন্ট, আমার কোনো ইনকাম নেই এখন, হয়তো বা আলহামদুলিল্লাহ একটা ভালো ইনকাম হচ্ছে আমার, আমার পাখি যে আর্নিং হচ্ছে এটা থেকে পাখি চলে যেতেছে, প্লাস আমি নতুন পাখি কিনতে পারতেছি, ওই টাকা দিয়ে আমি এখন বর্তমানে আমার নিজের পকেটে টাকা খরচ করতেছি না। এটা একদম সত্যি কথা, এটার সাথে কেউ একমত থাকতে পারে, নাও থাকতে পারে। আসা না আসা এটা সম্পূর্ণ তার ব্যাপার। কিন্তু আমি বর্তমানে, তবে হ্যাঁ, পাখি পালতে হলে অবভিয়াসলি ধৈর্য, প্রথম একটা বছর যদি আসতে চায় সে পরিমাণ তার কি পরিমাণ ইনভেস্টমেন্ট, কি পরিমাণে এফোর্ট দেওয়া দরকার। প্রথমে সে শুরু করতে পারে, যেহেতু এখন বাজির মার্কেট নাই, সো অবভিয়াসলি বাজরি নো, বাট হ্যাঁ বাজরিটা রাখা দরকার, কারণ হচ্ছে বাজরিটা দিয়ে অনেক কিছু এক্সপেরিমেন্ট করা যায়, অনেক রোগ বালাই অনেক কিছু ওটার রোগ প্রতিরোধ ক্ষমতা মানে তুলনামূলক বেশি, তুলনামূলক মোটামুটি বেশি, কিন্তু আবার একবার ভালোভাবে ধরে বসলে মারা যায়। এরপরে আসতে পারে লাভবার্ড, একটু হাইটে গেলে কোকাটেল, ইটস ওকে। এরপরে নতুন একটা জিনিস যেটা মার্কেট অলরেডি ডাউন হয়ে গেছিল বাট এখন আবার আসতেছে, সেটা আমি মনে করি হচ্ছে ফিন্স। ফিন্সটা এখন বর্তমানে মার্কেটে নাই, বাট ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার এটার দাম আসবে, খুব ভালো দাম। আপনার কাছে এই পাখি একটা সব থেকে বেশি যেটা চ্যালেঞ্জ মনে হয় এটা কোনটা? অবভিয়াসলি খাবার এন্ড হচ্ছে ওই যে ইন্ডিয়ান মাল, এই দুটো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, কারণ খাবারের দামটা যদি কমে, যেমন দেখেন এখন কিন্তু খাবারের দাম তুলনামূলক অনেক কম, অনেক কম। এখন পাইকারি রেট যা চলতেছে এটা যদি শোনে লোকাল লোকজন, তারা গিয়ে দোকানদারে মারতেও পারে, মানে এত কম। কিন্তু সত্যি কথা বলতে গেলে এরা কিন্তু এখন খাবার ছাড়ে না, আটকায় রাখছে, মানে সিন্ডিকেট আটকায় রাখছে। পরবর্তীতে এরা এখন আটকায় রাখবে, এরা করবে কি 2-3 মাস পরে পুরো মার্কেটটাকে উত্তপ্ত করে দেবে। তখন যাই হবে যে ধরেন এই 2,500 টাকা, সরি 250 টাকা, 300 টাকা, তখন হবে কি জানেন, পাখির কিন্তু দাম বাড়ে না, সমস্যা এটা। বরঞ্চ দেখা যায় আমি কমে, কারণ আমি দেখছি যে কিছু মানে 2-4 বছর আগে যেসব কবুতর 50,000 60,000 টাকা বিক্রি হয়েছে, এখন সেগুলো 10,000 টাকা বিক্রি করতে কষ্ট, 5,000ও পাওয়া যায়। বা ওই কিন্তু আমি ওই পাখির মার্কেটটা, কবুতরের মার্কেট, রিং নেকটার দামটা কিন্তু আমি কখনোই কমতে দেখি নাই। এগুলো কারণ আছে, এগুলো আবার হচ্ছে আপনার সিজনাল ব্রিড দেয়, তো সো এটা হচ্ছে একটু রেয়ারিটিটা বজায় রাখতেছে। কিন্তু যেগুলো সিজনাল ব্রিড দেয় না, যেমন লাভবার্ড সিজনাল ব্রিড দেয় না, এরা ধরেন বছরে 3 থেকে 4 বার ইজিলি ব্রিড দেয়। তারপরে ধরেন আছে হচ্ছে আপনার বাজরির তো কোনো রেস্টই নেই। তারপরে হচ্ছে আপনার কোকাটেল, এরও কোনো রেস্ট নেই। কিন্তু রিং নেক, কনুর, এগুলো তো হচ্ছে সিজনাল ব্রিড দেয়, মানে এদের আমি দাম কখনো কমতে দেখি না, আমি বাড়তেই দেখি। বছরে 2 বার, হাইয়েস্ট 3 বার, 3 বার আসলে পায় না, ভাগ্য ভালো থাকলে পায়। এই জন্য এদের রেয়ারিটিটা বজায় রাখে বা ভারসাম্যটা মেনটেন করতেছে এইভাবে, এই জন্য এদের দামটা খুব একটা পড়তেছে না। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে আমার কবুতর আছে, আমি এটা জানি যে পাখিরা মানে ওই পাখিরা দেখা গেল 2টা ডিম পাচ্ছে, অনেক সময় দেখা যায় 1টা ডিম ওরা তা দেয় না, বা বাচ্চা ফোটার পরেও ওই বাচ্চারে খাওয়ায় না। আচ্ছা, এটা কি সব ধরনের পাখির ক্ষেত্রেই হয় না? এটা নর্মালি হয়। এখন এটা আমার মতে, আমার সাথে এখন অব্দি আল্লাহর মতে হয় নাই, বাট হয়, এটা নর্মালি হয় হচ্ছে পাখির ক্ষেত্রে হয় খাবারের অভাবটা থাকলে, এবং খাবারটা যদি ওদের পছন্দ না হয়। একটা জিনিস হচ্ছে কি যে ওদের আপনার হচ্ছে ওদের খাবারটা আপনার বুঝতে হবে, ওদের খাবারটা যদি আপনি বুঝতে পারেন এবং পরিবেশটা যদি পারফেক্ট থাকে, ওদের যদি ডিস্টার্ব না হয়, তাহলে ইনশাল্লাহ কিচ্ছু আপনার করতে হবে না, আপনার টেনশনই নেওয়ার দরকার নেই। এবং হ্যাঁ, কোনো পুষ্টি উপাদানের অবভিয়াসলি ঘাটতি থাকতে পারবে না, এটা অবভিয়াসলি মাস্ট, এটা খেয়াল রাখতে হবে, যেটা সবাই খেয়াল রাখে না। বিষয়টা হচ্ছে এরকমের যে বর্তমান তো বিশেষভাবে মানুষ মানে ইয়াং জেনারেশন আপনার মোবাইল এডিক্টেড, ইন্টারনেট এডিক্টেড, পাশাপাশি ড্রাগ এডিক্ট। এই জায়গা থেকে ইয়াং জেনারেশনটা দূরে রাখার জন্য পাখি পালাটা আপনার কাছে কেমন, মানে কতটা? আমার মতে পাখি আপনার খুব ভালো একটা বন্ধু হইতে পারে, আবার অনেক সময় পাখি আপনার কি বলবো লাইফটাকে এলোমেলো করে দিতে পারে। এটা ডিপেন্ড করে আপনি কিভাবে পাখিটাকে পালতেছেন। এলোমেলোর বিষয়টা বুঝতে পারবেন। এলোমেলোর বিষয়টা বলতে কি, যেমন দেখেন আপনি আমার কথাই যদি চিন্তা করেন, আমি মনে করেন ওই যে ম্যাঙ্গোর কথা বললাম, আমার তো পাখি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে, কিন্তু ওই ম্যাঙ্গোর আবেগটা আপনি বলতে পারেন, ওই আবেগটা কিন্তু আমি বলতে পারতেছি না। আমি অনেক চেষ্টা করছি ওই আবেগটা বলার, এবং রিসেন্টলি আমার কাছে একটা ব্লু কনুর আছে, আপনি দেখছেন, খুব রেয়ার জিনিসটা, খুব রেয়ার। কিন্তু হবে কি, ওই ম্যাঙ্গো তো আর আমার কাছে নাই। আবার সানকনুর কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, আমার কাছেও আছে, কিন্তু আমার কাছে কিন্তু ওই ম্যাঙ্গোটা নাই। এখন ড্রাগ এডিক্টেড এর কথা যদি বলেন, এখানে আসলে তারও ইচ্ছা শক্তি থাকতে হবে অবভিয়াসলি, যে সে আসলে ড্রাগটা ছাড়তে চাচ্ছে কিনা। তো পাখি আসলে ওই পর্যন্ত যাওয়ার আগেই যদি আমি বাচ্চাদের একটা ভয়ে পাখি দিয়ে দিই যে আমার বাচ্চাটা
অ্যাডাল্ট হচ্ছে, একদম ছোট বাচ্চারা তো ওরা দিলে পড়াশোনাই করবে না, আর একদম ছোট বাচ্চাদের পাখি দিলে ওরা পড়াশোনার থেকে ওই পাখির দিকে মন থাকে বেশি। না তবে দেখ, নিউ অ্যাডাল্ট বাচ্চা যারা একটু মনে করেন যে 7-8 বছর হয়ে গেছে, এই বাচ্চাদের সামনে যদি পাখি দেওয়া হয়, আর যেহেতু খেলার মাঠের প্রচুর ঘাটতি আছে বাংলাদেশে, বা এদের যদি একটা পাখি দেওয়া হয়, এরা কি ওই মোবাইল এডিক্টেড বা ইসে থেকে কি দূরে থাকতে পারবে না? ইনশাল্লাহ 100%। তবে হ্যাঁ, এগুলো দেওয়ার আগে অবশ্যই আপনার বাচ্চাকে পশু পাখির প্রতি ভালোবাসা শিখাতে হবে। আপনি একটা পাখি নিলেন, আপনার বাচ্চা ওইটা একটা পানির বোতল, একটা রিমোট, একটা মোবাইল ছুঁড়ে মারলো, একটা বালিশ ছুঁড়ে মারলো, তার মানে তো আপনি আপনার বাচ্চাকে ওই যে নৈতিক শিক্ষা এটা আপনি দিতে পারেন না, তাই না? আপনার একটা পাখি মানে কি, আপনি আরো একটা বাচ্চা নিতেছেন, নিজের বাচ্চার পাশাপাশি আপনি আরো একটা বাচ্চা অ্যাডপশনে নিতেছেন। আচ্ছা, আমি এই ধরনের ভিডিও দেখছি কিছুদিন আগে, যে একটা টিয়া পাখি একটা বাচ্চা 2-3 বার মারার পরে মা বলতেছে মারে না মারে না। আসলে মা বাবাদেরও কি এই বিষয়টা টেক কেয়ার করা? অবশ্যই অবশ্যই। আমার মতে দেখেন, একটা বাচ্চাকে আপনার প্রথমত তো বাবা মার গাইডেন্স লাগবে। প্রথমেই ছোটবেলা থেকে আগে শিখাইতে হবে যে একটা পশু পাখির প্রতি কিভাবে ভালোবাসা জন্মাইবে। দেন যদি আপনার মনে হয় যে না, আপনার বাচ্চার কাছে একটা পাখি সেফ, তাহলে আমি বলবো অবভিয়াসলি আমি 100% রিকমেন্ড করবো আপনি একটা পাখি কিনে দেন। যেমন আমি যদি আপনাকে আরো একটা ছোট্ট ঘটনা বলি, গতকালকের একটা ঘটনা। একটা ভাইয়া আমার কাছ থেকে পাখি কিনা নিছে। সে কিন্তু পাখিটা বেসিক্যালি নিছে তার বাচ্চার জন্য। তার বাচ্চার বয়স, ঠিক আছে, তার বাচ্চা ছোট, আমি আসলে বয়সটা জানবো না, তবে যতটুকু আর কি আমাকে ধারণা দিছে ভালোই ছোট, মেবি 4 বছর হইতে পারে। সে তার বাচ্চার জন্য কেন নিছে? তার বাচ্চা ভাত খাইতে চায় না, তার বাচ্চা সারাদিন মোবাইল চায়, সে চাচ্ছে না যে মোবাইলটা সে দিবে। সে এই জন্য করছে কি, সে 2-3টা পাখি নিয়ে বাচ্চার কাছে রাখছে। বাচ্চা কিন্তু আর মোবাইলের দিকে সে না, সে ওই পাখির পিছনে ইভেন বাচ্চা কি বলবো, আমারই তো, আমি মাঝে মাঝে যখন বাজারে যাই পাখির সাথে দেখলে আমি নিজে ওই জায়গায় 10 মিনিট দাঁড়াই দেখি। হ্যাঁ, তো ভালো লাগে, ওর কালারিং কিছুটা আলাদা। দিলে যদি মনে হয় যে আপনার বাচ্চা একটু অ্যাগ্রেসিভ, হ্যাঁ, এখন অফেন্ড হওয়ার কিছু নাই, অনেক বাচ্চা হয় কিন্তু অ্যাগ্রেসিভ টাইপের, ছোটবেলা থেকে এরা অ্যাগ্রেসিভ হয়, মানে যা পায় ধরে আছাড় মারতে মনে চায় এদের। তো এরকম যদি বাচ্চা হয় তাহলে আগে তো প্রথমত ওই জিনিসটা আপনার সমাধান করতে হবে, এন্ড সেকেন্ড হচ্ছে তাহলে অবভিয়াসলি পাখিটাকে আপনি কেজে আটকাই রাখবেন, হাতে দেওয়া যাবে না, বলা যায় না, চাপচাপ দিয়ে মেরে ফেলাইতে পারে। আর যদি মনে হয় যে না আপনার বাচ্চাটা মাশাআল্লাহ খুব ফ্রেন্ডলি, তাহলে অবভিয়াসলি আমি বলবো যে সব থেকে বেস্ট একটা ফ্রেন্ড হবে এই ইনশাআল্লাহ। বলা যায় যে পাখি পালার আগে মানবিকতাটা শেখা গুরুত্বপূর্ণ। পাখি পাললে আমি মনে করি নৈতিকতা এমনিতেই চলে আসে, কারণ ওই বাচ্চা কিন্তু দেখবেন ওই পাখিটার সাথে সারাদিন কথা বলতেছে, কমিউনিকেশন করতেছে, বাচ্চার সাথে খুশি থাকতেছে। ওই পাখিটা যখন একটা লাভ দিতেছে ও কিন্তু হ্যাপি হয়ে যেতেছে, উড়াল দিতেছে, দেখবেন যে হ্যাপি হয়ে ওর মেন্টাল ডেভেলপমেন্টটা কিন্তু ভালো হচ্ছে। আমার কাছ থেকে এই লাস্ট এই চলতি মাসের মধ্যে 2-3 জন আলহামদুলিল্লাহ পাখি নিছে, যারা হচ্ছে তাদের বাচ্চার জন্য নিছে। অ্যান্ড অবভিয়াসলি আমার কাছ থেকে বিশেষ করে যারা, যদি এরকম হয় যে যারা টাকা জমাইয়া পাখি কিনতে আসছে এবং হচ্ছে যারা নিজের বাচ্চার জন্য অ্যাজ এ গিফট হিসেবে একটা পাখি নিতেছে, তাহলে আমিও চেষ্টা করি তাদেরকে অ্যাজ এ গিফট হিসেবে একটা। আমি যে সমস্যাটা, এই প্রশ্নটা এই কারণে করলাম যে আমার ভাগ্নি আসছে যে এ প্রচুর ট্যালেন্ট, কিন্তু ট্যালেন্টের মূল সমস্যাটা এই জায়গায় যে ওর কাছে যখন মোবাইল দেওয়া হয়, ওর ভাত খাইতে গেলে মোবাইল ওর লাগবেই, তা না হলে হবে না, মোবাইল লাগবেই। প্লাস ও যখন আপনার মানে মোবাইল দেখে তখন ওর বাবার সাথে কথা বলবে না। এমনিতে তো ওর বাবা খুব পছন্দ, মা যে একটু মাইট দেয় যেন মার কম পছন্দ, বাবা খুব পছন্দ, কিন্তু যখন মোবাইল পায় তখন বাবার সাথে কথা বলে না, তখন বলে আব্বু চুপ থাকবে মোবাইল দেখে। এই যে দেখেন আমাদের বর্তমান জেনারেশন কিন্তু আমরা কি করতেছি, আমরা বিভিন্ন কাজের চাপের কারণে কি করতেছি, আমরা বাচ্চাদের হাতে কি করি, একটা ফোন ধরাই। এটা শুধু আপনার না, এটা আমার ফ্যামিলিতেও আছে, মানে আমার আত্মীয় স্বজনের ভিতরে কি করতেছে, ওই যে একটা কোকোমেলন একটা কার্টুন আছে, আপনি বিলিভ মি, ওই কার্টুন গুলো যেই পোলাপান দেখে যায়, দেখেন প্রত্যেকটা ছেলে মেয়ে প্রবলেম হয়ে গেছে। আপনি বিশেষ ফলো করে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি প্রতিটা ছেলে মেয়ের ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। ইভেন আপনি যদি কোকোমেলনটা নিয়ে একটু গুগল ঘাটেন, সেখানেও দেখবেন যে কোকোমেলনটা বেসিক্যালি কতদূর ক্ষতিকর। আপনি আমাকে এরকম একটা পার্সন দেখান যারা কার্টুন দেখে কিন্তু কোকোমেলন দেখেন না। আমি আমার ভাগ্নিরও দেখি, কোকোমেলন মাস্ট দেখবে ফর ইটস কালার। আপনি এটা নিয়ে যদি একটু ঘাটেন, আপনি বুঝতে পারবেন যে কোকোমেলনটা কত ডেঞ্জারাস ফর কিডস। অলরেডি এটা হেলথ অর্গানাইজেশন থেকে অলরেডি এটা জানাই দিছে যে কোকোমেলন বিশেষ করে বা কার্টুন গুলা বাচ্চাদেরকে অ্যাকচুয়ালি নৈতিকতা শেখায় না, বাচ্চাদেরকে উল্টা অটিস্টিক বানিয়ে দিতেছে এক প্রকার। আমি কি ইমাজিনেশনের দুনিয়া নিয়ে যাচ্ছি। বাংলাদেশে অ্যাকচুয়ালি পাখি পালার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাটা কোন জায়গায়? মানে অনেক মানুষই এটা পালতে চায় কিন্তু পালতে পারতেছে। আমি মনে করি যাদের ইচ্ছা আছে আসলে তাদের প্লেস নাই, সত্যি কথা যেটা। আবার যাদের ইচ্ছা আছে তাদের টাকাও নাই, সত্যি কথা যেটা। যাদের টাকা আছে তারা এই সমস্ত পালতে চায় না, মানে তাদের জমি জমা কিনতে চায় না, তারা হচ্ছে গিয়া দেখেন তাদের ওই শখের পিছনে দৌড়ানোর টাইম নেই। আপনি আমাকে এরকম একজন লোক দেখান যে যার টাকা আছে, কোটি কোটি টাকা আছে, কিন্তু সে শখ পূরণ করতেছে জীবনেও না।
সে কিন্তু বেসিক্যালি শখ পূরণ করে না, সে হচ্ছে গিয়ে আপনার কি করতেছে, সে জায়গা জমি কিনতেছে, হোটেল বানাইতেছে, গাড়ি কিনতেছে, বাড়ি করতেছে, কিন্তু যার বেসিক্যালি টাকা নাই সে দেখবেন যে আপনার পাখি কিনতে চাইতেছে, কিন্তু বেসিক্যালি হচ্ছে কি শেষ পর্যন্ত তার টাকা নেই। এবং আরো একটা জিনিস, যারা শহরে থাকে তারা পাখি পালতে চায়, কিন্তু তাদের তো ফ্ল্যাট একটুখানি, তারা পাখিটা রাখবে কই, নিজেরা থাকবে কি। আর এবং হ্যাঁ অবভিয়াসলি ঢাকা শহরে জানেন যে ফ্ল্যাটে কিন্তু অনেক রেস্ট্রিকশন আছে, অনেক আছে, পাখি পালা যাবে না। কারণ বিড়াল যেহেতু আপনার এই টিয়া পাখি যেটা বলে, এটা কিন্তু অনেক প্রচুর চিল্লায়, প্রচুর চিল্লায়, কোনোর বিশেষ করে লাভবার্ড চিল্লায় না, বাট কোনোর প্রচুর চিল্লায়। আচ্ছা রাদিয়াত ভাই, ঠিক আছে, পাখি সম্পর্কে আপনার কাছ থেকে অনেক কিছু জানা হলো। আর আমাদের যারা দর্শক আছে তারা ইনশাল্লাহ পাখি সম্পর্কে যারা মানে পাখি নিয়ে যারা কাজ করতেছে তারা আরো সচেতন হবে, এবং যারা নতুন পাখি পালার বিষয়ে আগ্রহী হচ্ছে তারা আরো বেশি এ বিষয়ে জানবে। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এত সুন্দর একটা পডকাস্টে। আপনাদের জন্য দোয়া রইলো যাতে আপনারাও গ্রো করতে পারেন ইনশাল্লাহ, এবং আবারও আমার জন্য দোয়া করবেন, আমিও যাতে আস্তে আস্তে একটু গ্রো করতে পারি। অবশ্যই ভাই, বিশেষ করে যারা পাখি প্রেমিক আছে তারা তো অবশ্যই, কারণ অবশ্যই আপনার কাছে আসলে কিছু না কিছু নলেজ তারা পাবে অবশ্যই। এবং আমাকে আপনার তো প্র্যাকটিক্যাল, হ্যাঁ, এবং আমাকে ইনশাল্লাহ যে কোনো এনি টাইম আমাকে নক করবেন, আমার কাছ থেকে কিছু কিনতে হবে না, আমাকে টাকা দিতে হবে না, কিছু করতে হবে না, এনি টাইম আমার পেজে নক করতে পারেন। আমার পেজের নাম আরজে সেভিয়ান, জাস্ট সার্চ দিলেই হবে, সব বড় হাতের RJS স্পেস AVIAN, আরজে সেভিয়ান। এখানে আমাকে নক করবেন, এখানে লোগোটা হবে একটা ফিন্সের লোগো এবং ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হলুদ। সো এখানে আমাকে নক করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমি এনি কাইন্ড অফ হেল্প আপনাকে করব, এর জন্য আপনার একটু হ্যাসেল নিতে হবে না। আপনি যদি নতুন হন, পুরান হন, আপনাকে কেউ হেল্প করতেছে না, আমি আপনাকে ইনশাল্লাহ আমার বিশেষ করে মেডিকেল সেক্টরের হেল্পটা মোটামুটি চেষ্টা করবো, যেহেতু আমার কাছে লিঙ্ক আছে, আপনি তো আর তাকে পাবেন না, রায়ান ভাইয়াকে তো আপনি পাবেন না, আমি ইনশাল্লাহ তার থ্রুতে আমি আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ।